আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের প্রজেক্ট হচ্ছে মেইনলি সলিড জিওমেট্রির কোঅর্ডিনেট সিস্টেমের উপর। Our project submitted by Team Sphere and submitted to our honorable teacher মোহাম্মদ জাহেদ স্যার। ওকে, লেটস স্টার্ট। আচ্ছা, আমাদের এই চ্যাপ্টার বোঝার একেবারে শুরুতে যে টপিক আমাদের একেবারে ক্লিয়ার থাকার দরকার সেটা হচ্ছে ডাইমেনশনস। ডাইমেনশনস শুধু সলিড জিওমেট্রি পড়তেই লাগে না, আমাদের প্রাত্যহিক জীবনে অনেক কাজেই লাগবে। সো আমরা এমন ভাবেই পড়বো যাতে আমাদের এই চ্যাপ্টারের অ্যাটলিস্ট এই টপিকটার উপরে আমাদের আর কোনো ঝামেলা না থাকে। ওকে, দেন আমরা ডাইমেনশনস এর পুরো পড়া শুরু করতেছি। ওকে, লেটস স্টার্ট। আমাদের ডাইমেনশনস ওকে, ডাইমেনশনকে মেইনলি ভাগ করা হচ্ছে তিনটা ভাগে। ডাইমেনশনস এর ভাগ হচ্ছে মেইনলি তিনটা। ভাগগুলো কি কি? ফার্স্ট অফ অল 1D, সেকেন্ড অফ অল 2D এন্ড দেন হচ্ছে 3D। ডাইমেনশনসকে ভাগ করা হচ্ছে তিন ভাগে, 1D, 2D এন্ড 3D। এর মধ্যে আমাদের সবগুলোর সাথে আমরা পরিচিত, তবে সবচেয়ে বেশি আমরা যেটার সাথে পরিচিত সেটা হচ্ছে 2D এবং 3D। আর এখনকার যে জামানা, এই 3D ছাড়া তো কোনো কথাই নেই। আমরা একটু জানি আসলে কি বোঝানো হচ্ছে। ডি দিয়ে অবভিয়াসলি ডাইমেনশন বোঝানো হচ্ছে, এটা তো আমাদের ঝামেলা হওয়ার কথাই না। তো 1D, 2D, 3D মেইনলি বোঝানো হচ্ছে ফার্স্ট ডাইমেনশনস, সেকেন্ড ডাইমেনশন বা 2 ডাইমেনশন। ফার্স্ট অথবা 1 ডাইমেনশন বলা যেতে পারে, সেকেন্ড বা 2 বলি, মানে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। 2 ডাইমেনশন এন্ড এটা অবশ্যই 3 ডাইমেনশন হওয়ার কথা এবং এটাই হবে। ওকে, ডাইমেনশনসকে ভাগ করা হচ্ছে তিনটা ভাগে। মেইনলি তিনটা ভাগে ভাগ করা হচ্ছে 1D, 2D এন্ড 3D। 1D হচ্ছে 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন। এখন আমরা একেবারে চিত্র একে একে কোনটা কোন জায়গা থেকে আসছে না আসছে সবগুলো বুঝে ফেলবো। 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন। 1 ডাইমেনশনের উদাহরণ কি হতে পারে? সিম্পলি আমরা একটা রেখা আঁকলাম যেটা এ থেকে শুরু হয়ে বি পর্যন্ত গেল। আমাদের একটা রেখা আঁকলাম যেটা এ থেকে শুরু হয়ে বি পর্যন্ত গেল। এই যে রেখাটা চলতেছে কিভাবে? আমি এদিক থেকে শুরু করলাম, একেবারে শেষ পর্যন্ত অন্য কোনো সার্ফেসে গেলাম না, একটা প্লেনের উপরেই আমি হাঁটা শুরু করলাম, এ থেকে শুরু করে বিতে গিয়ে পৌঁছালাম। এই যে আমাদের যে সিস্টেমটা ক্রিয়েট হলো, এটা হচ্ছে 1 ডাইমেনশন। ওকে, যদি এক্সাম্পল আমরা চাই, একটা পিঁপড়া যেভাবে হাঁটে, পিঁপড়ার হাঁটার যেই সিস্টেমটা 1 ডাইমেনশন। ওকে, তাহলে 2 ডাইমেনশন কি হতে পারে? 2 ডাইমেনশন আমরা একটা স্কয়ার আঁকলাম, স্কয়ারটা 2 ডাইমেনশন। আমরা একটা আয়তক্ষেত্র আঁকলাম, এই বর্গ, উপরে বর্গটা 2 ডাইমেনশন, আর নিচের আয়ত বা আয়ত এটা 2 ডাইমেনশন। 2 ডাইমেনশন হচ্ছে মিলে একটা সারফেস কে বোঝায়। একটা সারফেস, এই সারফেসের মধ্যে অক্ষ বা অ্যাক্সিস থাকবে দুইটা, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস হচ্ছে এই ভূমির সাথে আনুভূমিকভাবে যেই রেখাটা থাকবে সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর উলম্বভাবে যেটা থাকবে সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওকে, যদি আমরা এদিকে খেয়াল করি, এটা যদি হয় আমাদের অ্যাক্সিস, আমরা অ্যাক্সিসটার মধ্যে সামনে জানতে পারবো ভালো করে। এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো আমরা দেখতে পাচ্ছি আয়ত এবং বর্গ দুজনের ক্ষেত্রে এক্স অ্যাক্সিস বরাবর একটা ডাটা আমরা পাচ্ছি, ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ডাটা পাচ্ছি। তাই আমরা বলতে পারি বর্গ এবং আয়ত হচ্ছে 2 ডাইমেনশনের উদাহরণ। ওকে, আমরা 2 ডাইমেনশন চিনলাম, যে জায়গাতে মেইনলি আমাদের এক্স এবং ওয়াই এর মাধ্যমে গঠিত। ওকে, এটা হচ্ছে কার্টেসিয়ানের ক্ষেত্রে এক্স ওয়াই। যদি আমরা আবার পোলারে হিসাব করি সেটা হয়ে যাবে আর থিটা, এটা আমরা একটু পরে জানতে পারবো। দেন যেটা, সেটা হচ্ছে আমাদের 3 ডাইমেনশন। 3 ডাইমেনশন এর একটা উদাহরণ দিই আগে। এট দ্য মিন টাইম এমন হতে পারে,
ওকে, এই 3 ডাইমেনশনের আমরা যদি একটু বোঝার ট্রাই করি, এই বরাবর আমাদের যেটা গেছে এই যে এটাকে আমরা, যেহেতু এটা ঘনক, আচ্ছা এটার নামটা বলে দিই ঘনক, এটা হচ্ছে ঘনবস্তু। ঘনকের ক্ষেত্রে যা হয় সবগুলা বাহুই সমান, যেমনটা বর্গের ক্ষেত্রে হয়েছিল, সবগুলা বাহুই সমান। বাহু আছে মেনলি 4টা, উপরে নিচে ডানে বামে 4টা বাহুই সমান, যেগুলোকে এ দিয়ে ইন্ডিকেট করা হয়। আর ঘনকের ক্ষেত্রেও সেম। ঘনকের ক্ষেত্রে বাহু বলা যাবে না, ঘনকের ক্ষেত্রে বলা লাগবে তল। তো ঘনকের তল হচ্ছে 6টা, এবং ঘনকের এই 6টা তলকে যদি আমরা এ দিয়ে ইন্ডিকেট করি, তাহলে 6টা তলই সমান। আমরা যদি ভালোভাবে বুঝতে চাই তাহলে আমাদের লক্ষ্য করা লাগবে ঘনবস্তুর দিকে। যদি ঘনবস্তুর দিকে খেয়াল করি, এদিক বরাবর যেটা গেছে এক্স অক্ষের সাথে, এটাকে আমরা দৈর্ঘ্য হিসেবে কল্পনা করব। উপর দিকে যেটা গেছে এটাকে আমরা প্রস্থ হিসেবে কল্পনা করব। আর এই দিক বরাবর যেটা গেছে, এই দিক বরাবর এটা হচ্ছে উচ্চতা। যদি আমরা একটু বোঝায় বলি, এটা আমরা দৈর্ঘ্য, এটা আমাদের প্রস্থ, এটা হচ্ছে আমাদের উচ্চতা। যদি আমরা একটু উদাহরণ দিই, আচ্ছা যেখানে একটা বই যদি আমরা হাতে নিই, তাহলে বলতে পারবো যে বই একটা হাতে নিলে আমরা উদাহরণটা পেয়ে যাব, নিজেরাই দেখতে পারবো। আমার সামনে পাইতেছি না, দ্যাটস ওয়াই বলতে পারতেছি না। আচ্ছা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, অপটিক্স বই, ফিজিক্সের একটা বই নিলাম। যদি বইটাকে আমরা এইভাবে দেখি, বইটাকে এইভাবে দেখতে গেলে আমরা যেটা দেখতে পারবো, এটা হচ্ছে একটা সারফেস যার এক্স এক্সিস আর ওয়াই এক্সিস এর সমন্বয়ে গঠিত। এটা হচ্ছে আমাদের 2D, এই যে 2D। এখন আমরা 3D, এই বইয়ের মাধ্যমে আমরা 3D এর উদাহরণ সুন্দরভাবে দিতে পারবো। ওকে, একটা তল, দুইটা তল, তিনটা তল, চারটা তল, পাঁচটা তল, আর হচ্ছে 6টা তল। এই 6টা তলের মাধ্যমে যেই বস্তুটা গঠিত সেটা হচ্ছে ঘনক। ঘনকটা মেনলি ঘনবস্তু, যদি সবগুলো সেম হতো তাহলে আমরা বলতাম ঘনক। তাহলে আমাদের ডাইমেনশন সম্বন্ধে এইটুকু ছিল। যদি একটু ব্রিফলি বলে দিই, ডাইমেনশন হচ্ছে 3টা, একটা 1D, 2D, 3D। 1D বলতে মেইনলি বোঝানো হয় একটা রেখা, যে কোনো একটা রেখা হইতে পারে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি ইন্ডিভিজুয়ালি বলেন সেটা হবে অবশ্যই 1D। দেন 2D, 2D ক্ষেত্রে হচ্ছে একটা সারফেস কল্পনা করতে পারেন, এক্স এক্সিস ওয়াই এক্সিস এর সমন্বয়ে গঠিত, এটা হচ্ছে 2D। এন্ড দেন 3D যেটা, সেটা হচ্ছে এক্স এক্সিস বরাবর একটা কম্পোনেন্ট থাকবে, ওয়াই এক্সিস বরাবর থাকবে, এট দ্য মিন টাইম জেড এক্সিস বরাবর থাকবে। এই 3টা এক্সিস এর সমন্বয়ে যেটা গঠিত সেটাকে বলা হচ্ছে 3 ডাইমেনশন। একটু যদি বলে দিই, এটা আপনারা নোট করে রাখবেন অবশ্যই। এই 2D এর উদাহরণ হইতে পারে, আমরা যে ছবিগুলো তুলি, এই ছবিগুলো 2D। একটা ছবি যদি আমরা দেখি, দেখতে পারবো একটা সারফেস, শুধু একটা মানুষের ছবি তুললাম, আমরা যদি মানুষের একটা সারফেস দেখতে পারি। মানুষটিকে আসলে এমন ছিল, এদিকে একটা পাশ ছিল, এদিকে ছিল, উপর থেকে একটা ভিউ আছে, নিচে থেকে একটা ভিউ আছে, কিন্তু আমরা যদি ছবি তুলি দেখতে পাই শুধু একটা ডাইমেনশন, শুধু একটা সারফেস দেখতে পাই। এটা হচ্ছে 2D। আর 3D হতে পারে যে ইউনিটের ভিডিও অথবা অ্যানিমেশন। ওকে, এইটুকু ছিল আমাদের ডাইমেনশনের আলোচনা। হেই হ্যালো এভরিওয়ান, লেটস জাম্প টু আওয়ার নিউ টপিক। আমাদের এখনকার টপিক হচ্ছে ক্লাসিফিকেশন অফ কোঅর্ডিনেটিং সিস্টেম। ওকে, লেটস জাম্প টু ইট। Classification of coordinate system. Classification of coordinate system. ওকে, আমরা একটু আগে ডাইমেনশন সম্বন্ধে পড়ে আসছিলাম। একটা হচ্ছে 1D, 2D and 3D, এগুলো লাগবে এখন। তো যদি আমরা ক্লাসিফাইড করতে চাই আমাদের কোঅর্ডিনেট সিস্টেমকে, এর আগে আমরা একটু জানা নিই যে কোঅর্ডিনেট সিস্টেম বলতে মেইনলি কি বোঝানো হচ্ছে, আসলে কি জিনিসটা কি। আসলে সাপোজ আমরা একটা বিন্দুকে অথবা একটা বস্তুকে আমরা পরিচিত করাবো। একটা বস্তুকে যদি আমরা পরিচিত করাইতে চাই, তাহলে আমাদের যে অরিজিন, এই অরিজিনের সাপেক্ষে বস্তুর এক্স এক্সিস বরাবর কি পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে এটাকে বলা হচ্ছে ভুজ। আর ওয়াই এক্সিস বরাবর কি পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে এটাকে বলা হচ্ছে কুটি। আর ভুজ আর কুটির মাধ্যমে কোন একটা বস্তুর অবস্থা নির্দেশ করা কি বলা হয়, কোঅর্ডিনেট সিস্টেম বা স্থানাঙ্ক ব্যবস্থা। তো আমরা এখন যে উদাহরণটা দিলাম সেটা হচ্ছে 2D এর ক্ষেত্রে। আর 3D এর ক্ষেত্রে কি হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে হিসাব করা হয়। তো ওই ক্ষেত্রে ঘটনা সেমই। যদি আমরা একটা সারফেসে হিসাব করি দেন আমরা 2D দিয়ে হিসাব করব। যদি আমরা একটা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রে হিসাব করি
অথবা একটা আয়তন আছে এমন একটা বস্তুতে হিসাব করি, দেন আমরা হিসাব করব 3D দিয়ে। ওকে, তাহলে কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে একটা বিন্দুকে পরিচিত করানোর জন্য আমরা যে সিস্টেমের সাহায্য নিই, যে জায়গাতে একটা বিন্দুর বুঝ বলা হয়, খুঁটি বলা হয়, তো সেই সিস্টেমটাই হচ্ছে মেইনলি কোঅর্ডিনেট সিস্টেম। আচ্ছা, এটাকে ভাগ করা হচ্ছে মেইনলি অর্ডিনেট সিস্টেম ভাগ করা হচ্ছে মেইনলি দুইটা ভাগে। একটা হচ্ছে 2D সারফেসের ক্ষেত্রে, একটা হচ্ছে 3D এর ক্ষেত্রে। ওকে, 2D 3D তো আমরা একটু আগে চিনে আসলাম, একটা সারফেস, একটা হচ্ছে আয়তন আছে মানে একটা বস্তু। ওকে, দেন 2D কে আবার ভাগ করা যেতে পারে আরো দুইটা ভাগে। একটা হচ্ছে কার্তেশিয়ান, আর একটা হচ্ছে পোলার। একটা হচ্ছে কার্তেশিয়ান, একটা হচ্ছে পোলার। আর 3D কে ভাগ করা যেতে পারে মেইনলি এমনই দুই ভাগে, একটা হচ্ছে কার্তেশিয়ান, আর একটা হচ্ছে কার্ভিলিনিয়ার। ওকে, তো দেন লাস্ট অফ অল কার্ভিলিনিয়ার কে আবার ভাগ করা যেতে পারে দুই ভাগে, একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল, আর একটা হচ্ছে স্ফেরিক্যাল। ওকে, ক্লাসিফিকেশন অফ কোঅর্ডিনেট সিস্টেম ভাগ করা হচ্ছে দুই ভাগে, একটা 2D একটা 3D। 2D মধ্যে আরো দুইটা ভাগ, একটা হচ্ছে কার্তেশিয়ান, একটা হচ্ছে পোলার। আর 3D মধ্যে আরো দুইটা ভাগ, একটা কার্তেশিয়ান, একটা কার্ভিলিনিয়ার। তো কার্ভিলিনিয়ার কে ভাগ করা যাচ্ছে আরো দুইটা ভাগে, একটা সিলিন্ড্রিক্যাল, একটা হচ্ছে স্ফেরিক্যাল। তো এখন আমরা ধাপে ধাপে দেখব। প্রথমে 2D সিস্টেমের যে দুইটা ভাগ প্রথমে দেখব, ওদের সাথে পরিচিত করাবো। দেন 3D সিস্টেমের দুইটা ভাগ পরিচিত করাবো। দেন আমরা দেখব কার্তেশিয়ান থেকে আমরা কিভাবে পোলারে যেতে পারি। এট দ্য মিন টাইম পোলার থেকে কিভাবে কার্তেশিয়ানে আমরা ফেরত আসতে পারি। ওকে, এরপরে আমরা দেখব ট্রান্সফরমেশন অফ ইন 3D, কার্তেশিয়ান থেকে কিভাবে আমরা কার্ভিলিনিয়ারে যেতে পারি, আবার কার্ভিলিনিয়ার থেকে কিভাবে আমরা কার্তেশিয়ানে ফেরত আসতে পারি। তো শুরু করে দিই আমরা। প্রথমে আমরা ক্লাসিফাইড করলাম কোঅর্ডিনেট সিস্টেমকে, দেন আমরা দেখব 2D সিস্টেমের আন্ডারে যেগুলো আছে। এখন আলোচনা হবে মেইনলি এই টপিক নিয়ে। ওকে, এই মশরুর মশরুর আচ্ছা, আমরা এতক্ষণ দেখে ফেলছি আমাদের কোঅর্ডিনেট সিস্টেমকে ভাগ করা হয়েছিল দুই ভাগে, 2D 3D। তো এগুলোর যেই আলোচনাগুলো ছিল করে ফেলা হয়েছে। এখন আমরা দেখব 2D সিস্টেমের আন্ডারে যেগুলো আছে কার্তেশিয়ান এন্ড পোলার, এইগুলার সম্বন্ধে ভালো করে জানবো। দেন আমরা দেখবো যে ট্রান্সফরমেশন। ওকে, আচ্ছা, 2D তে যে ক্লাসিফিকেশন সেটা হচ্ছে, প্রথমে ছিল কার্তেশিয়ান, দেন ছিল পোলার। ওকে, কার্তেশিয়ান সম্পর্কে, আচ্ছা কার্তেশিয়ান পোলার দুইয়ের ক্ষেত্রেই কম্পোনেন্ট থাকবে দুইটা কম্পোনেন্টের মাধ্যমে একটা বিন্দুকে পরিচিত করানো হবে। কার্তেশিয়ানের ক্ষেত্রে যে দুটো কম্পোনেন্ট তারা হচ্ছে এক্স আর ওয়াই। পোলারের ক্ষেত্রে যে দুটো কম্পোনেন্ট তারা হচ্ছে আর এবং থিটা। ওকে, আমরা একটু ধারণা পেয়ে গেছি, এখন আমরা চিত্র দেখব, দেন পুরোপুরি ধারণা পাবো। কার্তেশিয়ান, দেন পোলার। ওকে, কার্তেশিয়ান দেখি আমরা। লেটস সে একটা বিন্দুটার নাম হচ্ছে পি। লেটস সে একটা বিন্দুটার নাম হচ্ছে পি। একটা মানুষ যে এই বিন্দুটাকে চিনে না, আমার ছোট ভাই, সে বিন্দুটাকে চিনে না। সে বললো ভাই কিভাবে বিন্দুটাকে চিনতে পারি আমরা। আমি ডিরেকশন দিলাম, আমি ওকে বললাম প্রথমে যেটা করবা, এই যে অরিজিন বিন্দু চিনো না, অরিজিন তো সে অবশ্যই চিনবে, অথবা তার অবস্থানে অরিজিনে আছে, সে পিতে যাবে। আমি বললাম এক্স অ্যাক্সিস বরাবর একটা দূরত্ব অতিক্রম করো
সে 5 ঘর গেল, আমি বলছিলাম 5 ঘর যাইতে, ওয়াই অ্যাক্সিস বরাবর একটা দূরত্ব যাও, সে 6 ঘর গেল। এখন যে পি বিন্দুটা, তাহলে পি বিন্দুর অবস্থান কি হলো, এক্স অ্যাক্সিস বরাবর 5 ঘর আর ওয়াই অ্যাক্সিস বরাবর 6 ঘর। এই যে দুইটা তথ্য দিলাম, ট্রাস্ট মি, এই দুইটা তথ্যের মাধ্যমে সে পি বিন্দুতে একবার ইজিলি গিয়ে পৌঁছাতে পারবে, যদি এবং কেবল যদি একটা সারফেসে হয়। যদি 3D তে হয় সে জীবনে পারবে না, সে যাবে, যাওয়ার পরে দেখবে কোটি কোটি বিন্দু, সে চিনতে পারবে না। যদি 2D সারফেসে হয় তাহলে এই দুইটা তথ্য যথেষ্ট এই বিন্দুটাকে খুঁজে পাইতে। ওকে, প্রথমে কি করলাম, এক্স এর মান বললাম, দেন ওয়াই এর মান বললাম, এক্স ওয়াই এর মানের মাধ্যমে আমরা বিন্দুটাকে পরিচয় করে দিলাম। ওকে, এটাই ছিল কার্টেসিয়ান, এটাই ছিল কার্টেসিয়ান। এবার আমরা দেখবো পোলার। পোলার সিস্টেমে কি বলা হয়েছে, কার্টেসিয়ান দেন হচ্ছে পোলার। পোলার সিস্টেমে বলা হয়েছে সরাসরি দূরত্ব অতিক্রম করো। এই বিন্দু থেকে আমি বললাম যে তুমি অরিজিন আছো না, অরিজিন থেকে ওই বিন্দুর দূরত্ব হচ্ছে ডিরেক্ট 10 মিটার, ডিরেক্ট 10 মিটার। সে 10 মিটার যাওয়ার কথা ভাবলো, তো তখন সে দেখলো 10 মিটার আমি এভাবে যেতে পারি, এভাবে যেতে পারি, এভাবে পারি, এভাবে পারি, আমার কাছে 10 মিটার যাওয়ার 1000টা পথ আছে, 10 মিটার যাওয়ার মতো আমার কাছে 1000টা পথ আছে। তখন আমি ওরে বুদ্ধি করে বললাম যে এক্স অ্যাক্সিস, এই যে এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিক থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে তুমি যাওয়া শুরু করো। প্রথমে তথ্য দিলাম যে তুমি অরিজিন থেকে সরাসরি 10 মিটার যাবা, দেন বললাম এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিক থেকে তুমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে হাঁটা শুরু করো। সে যাবে 10 মিটার, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে সে যাওয়া শুরু করলো। তখন সে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাওয়া শুরু করলো। এট দ্য মিন টাইম প্যারালালি সে 10 মিটার দূরত্ব যাওয়ার মতো মাইন্ডসেট নিয়ে হাঁটা শুরু করলো। সে ইজিলি গিয়ে পি বিন্দুতে পৌঁছাইতে পারলো। এই যে সে পি বিন্দুতে পৌঁছাইলো, এর জন্য আমাদের কি কি লাগতেছে, ফার্স্ট অফ অল লাগতেছে যে 10 মিটার যাবা, প্রথমে বললাম 10 মিটার যাবা, দেন বললাম 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাবা, দেন বললাম 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাবা। এই যে বললাম 10 মিটার, এটা হচ্ছে আর এর মান, যে বললাম 45 ডিগ্রি, এটা হচ্ছে থিটার মান। এট দ্য মিন টাইম যে 5, এটা হচ্ছে এক্স এর মান, এই যে 6, এটা হচ্ছে ওয়াই এর মান, সরি ওয়াই এর মান। ট্রাস্ট মি অর নট, ক্লাসিফিকেশন ইন 2D এবারে কিছুই নেই। প্রথমে কার্টেসিয়ান বুঝাইলাম এক্স ওয়াই এর সম্বন্ধে, দেন পোলার বুঝাইলাম আর থিটা সম্পর্কে, ঠিক আছে। ওকে, হেই ওয়েলকাম এভরিওয়ান। আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি আমাদের ক্লাসিফিকেশন ইন 2D, কোঅর্ডিনেট সিস্টেমের ক্লাসিফিকেশন ইন 2D আমাদের জানা হয়েছে। সেগুলো কি কি ছিল, একটা ছিল কার্টেসিয়ান, একটা ছিল পোলার। তো আমাদের এই সেকশনে আমরা জানতে পারবো যে কার্টেসিয়ান থেকে কিভাবে পোলারে যাব, আবার পোলার থেকে কিভাবে কার্টেসিয়ানে শিফট করব। দ্যাট মিন্স ট্রান্সফরমেশন ইন 2D। তো আমাদের টাইটেল হবে ট্রান্সফরমেশন ইন 2D। আমাদের এই সেগমেন্টে আমরা জানবো ট্রান্সফরমেশন ইন 2D। তো কি কি ছিল, কার্টেসিয়ান ছিল আর পোলার ছিল। আমরা এদিকে রেডি, ফার্স্ট অফ অল কার্টেসিয়ান টু পোলার, দেন হচ্ছে পোলার টু কার্টেসিয়ান। আমরা চিত্র এঁকে নিই। হ্যাঁ, কার্টেসিয়ান পোলার। কার্টেসিয়ান সিস্টেমে আমাদের কম্পোনেন্ট ছিল দুইটা, একটা ছিল এক্স, একটা ছিল ওয়াই। আনুভূমিক ভাবে সেটাকে আমরা বলছিলাম এক্স, আর উলম্ব ভাবে সেটাকে বলছিলাম ওয়াই। এট দ্য মিন টাইম পোলার সিস্টেম আমাদের ছিল কম্পোনেন্ট সেম ভাবে দুইটাই, একটা ছিল আর, একটা ছিল থিটা। একটা বিন্দুর সরাসরি যে দূরত্ব সেটাকে আমরা ডিফাইন করছিলাম আর এর মাধ্যমে, আর এক্স এক্সিসের ধনাত্মক দিকের সাথে যে কোণ করে থাকবে সেই কোণটাকে আমরা ডিফাইন করছিলাম থিটার মাধ্যমে। দ্যাট মিন্স কার্টেসিয়ান সিস্টেমে আমাদের কম্পোনেন্ট হচ্ছে এক্স এন্ড ওয়াই, পোলারে হচ্ছে আর এন্ড থিটা, পোলারে হচ্ছে আর এন্ড থিটা, কার্টেসিয়ান হচ্ছে এক্স এন্ড ওয়াই। ওকে, তো এবার আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে
ট্রান্সফরমেশন কিভাবে, কার্টেসিয়ান থাকলে পোলারে যাব, পোলারে থাকলে কার্টেসিয়ান আসবো। মেইনলি আমাদের এমসিকিউ এর মধ্যে এই টপিকটা থেকে সচরাচর কোশ্চেন এসে থাকে, সিম্পল কোশ্চেন আসবে। আমরা একটু যদি মনোযোগ দিই, মনোযোগ আমরা এদিকে আর ছিল না, আর কে যদি এদিকে ড্র করি, এই হচ্ছে আর, থিটা ছিল না, এদিকে ড্র করলাম, এই হচ্ছে থিটা। ওকে, এই বরাবর যে দূরত্বটা সেটাকে বলা হচ্ছে এক্স, আর এই বরাবর লম্বালম্বী যে দূরত্ব সেটাকে বলা হচ্ছে ওয়াই, আর এটাকে বলা হচ্ছে আর, এটা তো থিটা অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, এবার যদি আমরা সমকোণী ত্রিভুজের সংজ্ঞা জানতে চাই, তাহলে সমকোণী ত্রিভুজের সংজ্ঞা কি ছিল? যেই ত্রিভুজের একটি কোণ সমকোণ, যেই ত্রিভুজের একটি কোণ সমকোণ, সেই ত্রিভুজকে আমরা ডিফাইন করেছিলাম সমকোণী ত্রিভুজ বলে। এবার দেখো মনোযোগ, এই যে একটা ত্রিভুজ হয়েছে, এদিকে নামকরণ করলাম এ বি সি। এবিসি ত্রিভুজের মধ্যে এই যে বি কোণটা, বি কোণটা কিন্তু সমকোণ, বি কোণটা সমকোণ বা 90 ডিগ্রি। যেহেতু বি কোণটা 90 ডিগ্রি, আমরা বলতেই পারি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ নাম শুনলে আমাদের মাথায় যেই থিওরামটা কাজ করে, সেই থিওরামটা হচ্ছে পিথাগোরিয়ান থিওরাম। বিজ্ঞানী পিথাগোরাস বলছিলেন, এটা পিথাগোরিয়ান থিওরাম দিয়ে গেছেন উনি। তো ওনার ভাষ্য মতে উনি প্রমাণ পাইছিলেন যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর যদি একটা বর্গ অঙ্কন করা হয়, তো অতিভুজের উপরের বর্গর স্কোয়ার সমান সমান লম্বের উপরের বর্গের স্কোয়ার প্লাস ভূমির উপরের বর্গের স্কোয়ার। এদিকে লম্ব, ভূমি, অতিভুজ, এই তিনটা কম্পোনেন্ট আমরা চিনে ফেলি। এই যে থিটা, থিটার বিপরীতে যে থাকবে সে হচ্ছে আমাদের লম্ব। থিটার বিপরীতে যে থাকবে সে হচ্ছে লম্ব। আর আড়াআড়ি যেটা সবচেয়ে বড় যে বাহুটা, সেটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব। আর ভূমির সাথে যেটা, সেটা তো অবশ্যই ভূমি। লম্ব যদি চিনতে পারি, তাহলে ভূমি আমরা চিনতেই পারবো, কারণ লম্ব চিনে ফেলছি। আর অতিভুজ সবসময় আড়াআড়ি, আর এই দুইটা বাদে যেটা থাকবে সেটি ভূমি। ওকে, সিম্পলি। এবার আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করি, পিথাগোরাস বলে গেছিল যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। মনোযোগ, এই ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজকে অবশ্যই আর, তো দেন আর স্কয়ার সমান সমান লম্বকে ওয়াই স্কয়ার প্লাস ভূমিকে এক্স, দিয়ে দিলাম এক্স স্কয়ার, স্কয়ার রুট করলাম উভয় পক্ষে, আর সমান সমান রুট ওভার স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ওকে, আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ইকুয়েশন। দেন আমরা ক্লাস 9 পড়ছিলাম যে tan থিটা কে মনে রাখার জন্য পড়ছিলাম টেরা লম্বাভুজ, অর্থাৎ উপরে লম্ব নিচে ভূমি। তো আমরা সূত্র অ্যাপ্লাই করি, tan থিটা সমান সমান লম্ব ডিভাইড বাই ভূমি। tan থিটা সমান সমান উপরে লম্ব নিচে ভূমি। ওকে, tan থিটা লম্বের জায়গায় কি আছে y ডিভাইড বাই x। যদি থিটাকে বের করতে চাই, থিটা সমান সমান tan ইনভার্স y ডিভাইড বাই x। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফর্মুলা। আমাদের সেকেন্ড ফর্মুলা। ওকে, তো ইতিমধ্যে আমাদের জানা হয়ে গেছে আমরা কিভাবে কার্টেসিয়ান থেকে পোলারে শিফট করব। কার্টেসিয়ান থেকে কিভাবে পোলারে শিফট করব, এখন আমরা জানবো পোলার দেওয়া থাকলে কিভাবে কার্টেসিয়ানে শিফট করব। ওকে, দেওয়া আছে পোলার, এই বরাবর যেটা সেটাকে বলা হচ্ছে এক্স, এই বরাবর যে তাকে বলা হচ্ছে ওয়াই। আমরা যেভাবে পড়ছিলাম tan থিটা হচ্ছে টেরা লম্বাভুজ, উপরে লম্ব নিচে ভূমি। একই সময় পড়ছিলাম সাগরে লবণ অনেক, উপরে লম্ব নিচে অতিভুজ, কবরে ভূত অনেক, উপরে ভূমি নিচে অতিভুজ। ওকে, তো cos থিটা উপরে ভূমি নিচে অতিভুজ, তাহলে ভূমিকে এক্স, উপরে এক্স, অতিভুজ আর, নিচে আর, দেন এক্স সমান সমান আর cos থিটা। পেয়ে গেলাম কাঙ্ক্ষিত আর একটি ইকুয়েশন। দেন হচ্ছে tan থিটা y ডিভাইড বাই r, দেন y সমান সমান r sin থিটা। হচ্ছে আমাদের আরেকটা ইকুয়েশন। যদি ইকুয়েশনগুলোকে নামকরণ করি, এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন, এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন, এটা হচ্ছে থার্ড ইকুয়েশন, এটা হচ্ছে ফোর্থ ইকুয়েশন।
এই চারটে ইকুয়েশন যদি কেউ জানতে পারে, ট্রাস্ট মি অর নট, ট্রান্সফরমেশন আর কোনো সূত্র নাই। আর একটা সূত্র, আচ্ছা একটা সূত্র না, বেসিক্যালি এটারই একটা প্রমাণ করা যেতে পারে যে x সমান r cos থিটা, y সমান r sin থিটা, তাহলে r সমান রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। আমরা r সমান রুট ওভার x এর মান বসাই। x এর মান কি ছিল? r cos থিটা, r cos থিটা স্কয়ার ছিল, উপরে স্কয়ার করলাম, প্লাস r sin থিটা উপরে স্কয়ার করলাম, সমান রুট ওভার r স্কয়ার যদি কমন নিই, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। যদি আমরা করি তাহলে এই আরটাই পাবো, এই যে আর ছিল আরই আসছে। ওকে, আমাদের ট্রান্সফরমেশন ইন 2D আলোচনা এটুকু ছিল। তো এখন আমরা একটা অবজার্ভ করব, আমাদের অবজারভেশনের মাধ্যমে এই সেগমেন্ট শেষ হবে। অবজারভেশন। ওকে, আমরা এখন অবজার্ভ করব যে আমাদের যে আর থিটা এক্স ওয়াই এগুলো একজন আরেকজনের ফাংশন। একটু অবজার্ভ করি, মনোযোগ। অবজারভেশন, আমরা যখন এক্স এর সূত্র পড়ছিলাম তখন কি পড়ছিলাম? এক্স সমান সমান আর কস থিটা, ওয়াই সমান সমান আর সাইন থিটা, আর সমান সমান রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, থিটা সমান সমান tan ইনভার্স ওয়াই ডিভাইড বাই এক্স। তাহলে অবজার্ভ যেটা করব সেটা হচ্ছে এই যে এক্সটা কিন্তু মেইনলি আর থিটার ফাংশন, ওয়াই একইভাবে আর থিটার ফাংশন, আর হচ্ছে এক্স ওয়াই ফাংশন, থিটা হচ্ছে এক্স এর ফাংশন। অবজার্ভটা হবে এটা যে এক্স হচ্ছে ফাংশন অফ আর থিটা, ওয়াই একইভাবে ফাংশন অফ আর থিটা, এক্স আর হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই এট দ্য মিন টাইম, থিটা হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই। তো এটা হচ্ছে আমাদের অবজারভেশন যে এক্স ওয়াই আর থিটা এই প্রত্যেকেই কার্টেসিয়ান থেকে পোলার যখন আমরা কনভার্ট করব তখন দেখতে পাবো যে কার্টেসিয়ানের যে কম্পোনেন্টগুলো তারা হচ্ছে পোলারের ফাংশন, আবার পোলারের যেই কম্পোনেন্টগুলো সেগুলো হচ্ছে কার্টেসিয়ানের ফাংশন। তো এরই মাধ্যমে আমাদের এই সেগমেন্ট শেষ হলো। ধন্যবাদ সবাইকে। এই হ্যালো, আমাদের 2D সারফেসের পড়াশোনা আমাদের ইতিমধ্যে শেষ হয়েছে। এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের 3D। তো 2D তে আমরা কি পড়ছিলাম একটু যদি বলে দিই। 2D তে আমাদের ফার্স্ট অফ অল আমরা পড়ছিলাম ক্লাসিফিকেশন ইন 2D, যেগুলো ছিল কার্টেসিয়ান এন্ড পোলার। দেন আমরা পড়ছিলাম ট্রান্সফরমেশন ইন 2D, যেগুলোতে ছিল কার্টেসিয়ান থেকে কিভাবে পোলারে যাব আর পোলার থেকে কিভাবে কার্টেসিয়ানে যাব। তো এখন আমরা পড়ব আমাদের 3D তে কিভাবে ট্রান্সফরমেশন হয়, আর এর আগে আমরা জানবো 3D তে ক্লাসিফিকেশন গুলো কি কি। 2D তে আমরা ইতিমধ্যে জেনেছি, এখন জানবো 3D তে ক্লাসিফিকেশন কি কি, দেন আমরা জানবো ট্রান্সফরমেশন ইন 3D। ওকে, লেটস গেট স্টার্টেড। in 3D, classification in 3D, ক্লাসিফিকেশন ইন 3D। 3D তে কি কি ছিল যদি আমরা একটু মনে করার ট্রাই করি। ফার্স্ট অফ অল ছিল কার্টেসিয়ান, দেন আমাদের যেটা ছিল সেটা হচ্ছে কার্ভিলিনিয়ার। ফার্স্ট অফ অল আমাদের ছিল কার্টেসিয়ান, দেন আমাদের ছিল কার্ভিলিনিয়ার। কার্টেসিয়ানে আমাদের কম্পোনেন্ট কি কি ছিল? আমরা কার্টেসিয়ানে একটা বিন্দুকে পরিচয় করানোর জন্য তিনটা কম্পোনেন্টের সাহায্য নিয়েছিলাম, সেগুলো ছিল এক্স ওয়াই জেড। সেটা কার্ভিলিনিয়ারে কি হয়ে গেছিল? রো ফাই এন্ড জেড। জেড রীতিমতো সেমই থাকবে, পরিবর্তন আসবে এক্স ওয়াই এর ক্ষেত্রে, সেটা হয়ে যাবে রো এন্ড ফাই। তো এটা আমাদের যদি ভিজুয়ালাইজ করতে কষ্ট হয় তাহলে মনে রাখবা 2D এর ক্ষেত্রে আমরা পড়ছিলাম এভাবে যে কার্টেসিয়ান এক্স ওয়াই, আর কার্ভিলিনিয়ার না যদিও সেটা ছিল পোলার, পোলারে ছিল আর এন্ড থিটা। ওকে, আমরা এখন দেখব প্রথমে কার্টেসিয়ানের চিত্র দেখব, কার্টেসিয়ানের কম্পোনেন্ট গুলো কিভাবে থাকে সেটা দেখব, দেন কার্ভিলিনিয়ার। ওকে, এদিকে হচ্ছে কার্টেসিয়ান, দেন এদিকে হচ্ছে কার্ভিলিনিয়ার।
কার্টেসিয়ান দেন কার্ভিলিনিয়ার। আচ্ছা, একটু ভিজুয়ালাইজ করে, যদিও বলা হয়েছিল আগে, এরপরে যদি আরেকটু বলে দিই, এক্সিস গুলোর নামগুলো আগে দিয়ে দিই। এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে জেড এক্সিস। এই ক্ষেত্রে এটার নাম হবে রো, এটা হবে ফাই, এন্ড এটা হবে জেড। ওকে, এই জায়গার মধ্যে আমরা ওয়াই এক্সিস আর জেড এক্সিস চিনতেছি, কোনো ঝামেলা হচ্ছে না। ঝামেলা হচ্ছে এক্স এক্সিস কে নিয়ে। প্রশ্ন হইতে পারে এক্স এক্সিসটা এভাবে কেন, একটু ট্রাই করো বোঝার। এক্স এক্সিস, ওকে। আচ্ছা, এর আগে একটু বলে নিই যে এক্স ওয়াই জেড যেভাবে দিলাম না, যদি জেড কে দিকে দাও, ওয়াই কে দিকে দাও, ভাইস ভার্সা করো, কোনো সমস্যা হবে না। ভাইস ভার্সা হইতেই পারে, কোনো ঝামেলা নেই। একটু ভিজুয়ালাইজ করো, মনোযোগ মনোযোগ মনোযোগ। এক্স এক্সিস, ওকে। ওয়াই এক্সিস, জেড এক্সিসটা কোন দিকে হবে, এভাবে লম্বালম্বি। এক্স এর সাথে ওয়াই লম্বালম্বি, ওয়াই এর সাথে জেড লম্বালম্বি, জেড এর সাথে এক্স লম্বালম্বি, প্রত্যেকটাই লম্বালম্বি থাকবে। আশা করি বুঝার কথা। দেখো প্রত্যেকটাই লম্বালম্বি, ওকে। এক্স এক্সিস, ওয়াই এক্সিস এন্ড জেড এক্সিস, এদিকে রো, ফাই এন্ড জেড। করছি এদিকে একটা বিন্দু, বিন্দুর নাম হচ্ছে পি। বিন্দুটা দিলাম, বিন্দুর নাম হচ্ছে পি। একটা মানুষ, আমার ফ্রেন্ড, ছোট ভাই, হোয়াটএভার, সে চাচ্ছে পিতে যাবে, সে পিতে যাবে। সে আমাকে বলল যে ভাইয়া ডিরেকশন দেন যাতে পিতে গিয়ে পৌঁছাতে পারি। আমি ওকে বললাম ফার্স্ট অফ অল এক্স এক্সিস বরাবর একটা ফিক্সড একটা দূরত্ব অতিক্রম করবা, হইতে পারে 5 মিটার, ধরে নিলাম 5 মিটার, ওকে গুড। দেন বললাম এক্স এক্সিস বরাবর 5 মিটার বা 5 একক যাওয়ার পরে ওয়াই এক্সিস বরাবর যাত্রা শুরু করবা। কি পরিমাণ, সেই দ্যাট 6 মিটার গেল। 6 মিটার না, একটু বাড়াই দিই, এইটুক 6 মিটার। ফার্স্ট অফ অল এক্স এক্সিস বরাবর 5 মিটার গেল, দেন ওয়াই এক্সিস বরাবর 6 মিটার গেল, দেন জেড এক্সিস বরাবর যাত্রা শুরু করব, জেড এক্সিস বরাবর 8 মিটার গেল। ফার্স্ট অফ অল এক্স এক্সিস বরাবর 5 মিটার, দেন ওয়াই এক্সিস বরাবর 6 মিটার, দেন জেড এক্সিস বরাবর 8 মিটার। তখন কিন্তু কাঙ্ক্ষিত যে পয়েন্ট, সেই পয়েন্টে গিয়ে পৌঁছে গেল, কাঙ্ক্ষিত পয়েন্টে পৌঁছে গেল। তাহলে এখন ম্যাটার অফ কনসার্ন যে কাঙ্ক্ষিত পয়েন্টে পৌঁছানোর জন্য কি কি জানা লাগতেছে। ফার্স্ট অফ অল এদিকের 5টা, দেন হচ্ছে এদিকের 6টা, দেন হচ্ছে এদিকের 8টা। 5 6 8। এখন কথা হচ্ছে 5 6 8 দিয়ে কি বোঝানো হচ্ছে। 5 হচ্ছে আমাদের x, 6 হচ্ছে আমাদের y এন্ড 8 হচ্ছে আমাদের z। কম্পোনেন্ট কয়টা লাগতেছে, 3টা। এই 3টা কম্পোনেন্ট লাগতেছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে 3D। ওকে, কোনো ঝামেলা আছে, ঝামেলা নাই। এবার আমরা কার্ভিলিনিয়ারে দেখি। কার্ভিলিনিয়ারে একটা পয়েন্ট হচ্ছে পি, সেম পয়েন্টে, পি পয়েন্টে আমরা যাব। আমরা একটু আগে কার্টেসিয়ান দেখছিলাম, এন্ড কার্ভিলিনিয়ারে সেম ভাবে পি পয়েন্টে যাব। তো ফার্স্ট অফ অল আমি বললাম যে 10 মিটার দূরত্ব যাও। তখন সে বলল 10 মিটার দূরত্ব তো আমি যে কোনো ভাবে যেতে পারি, এভাবে 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 হোয়াটএভার, যে কোনো ভাবে হইতে পারে। তখন আমি ফিক্স করে বললাম, এগুলো তখন থাকবে না, আমি ফিক্স করে দিলাম যে এক্স এক্সিসের সাথে নির্দিষ্টটা কোণ করে, আর সেই নির্দিষ্ট কোণটা হচ্ছে এই ফাই। ফিক্স করে বললাম যে এক্স এক্সিসের সাথে নির্দিষ্টটা কোণ অর্থাৎ ফাই কোণ করে যাত্রা শুরু করো, এবং মাথায় রাখবা যে তোমার যাইতে হবে 10 মিটার। সে এক্স এক্সিসের সাথে ফাই কোণ নিল, 10 মিটার যাবে। তখন গিয়ে দেখলো, এটুকু যখন গেল, দেখলো এদিকে কোটি কোটি পয়েন্ট আছে। এই প্রত্যেকটাই এই দুইটা শর্তই ভাবতেছি, এই প্রত্যেকটা পয়েন্টই 0 শর্ত মানে। তখন আমি বলে দিলাম যে জেড এক্সিস বরাবর 15 মিটার যাও, জেড এক্সিস বরাবর 15 মিটার যাও। এদিকে গেল 15, প্রথমে গেছিল 10, আর এদিকে গেছে 45 ডিগ্রি। ওকে, তাহলে আমরা যে পি বিন্দুটাকে পরিচিত করাবো, তাহলে আমাদের কার কার সহায়তা নেওয়া লাগতেছে। ফার্স্ট অফ অল রো এর মান দিচ্ছিলাম 10,
দেন নিছিলাম 5 45 ডিগ্রি, দেন নিলাম 15। এখন আমরা সেম ভাবে দেখি যে কোন কম্পোনেন্ট কি বোঝাচ্ছে। এই যে 10, এই যে 45 ডিগ্রি, এই যে 15, এই 10 দিয়ে বোঝানো হচ্ছে মেইনলি রো কে। এই যে রো, এই যে এই রোর কাজ গেল। দেন 45 ডিগ্রি, এটা হচ্ছে 5, এই 45 ডিগ্রি দিয়ে মেইনলি বোঝানো হচ্ছে 5 কে। দেন 15 মেইনলি বোঝাচ্ছে জেড কে। ওকে, আশা করি ভিজুয়ালাইজ করা শেষ। আমাদের 3D সারফেস বা 3D কে ভাগ করা যাচ্ছে দুইটা ভাগে, একটা হচ্ছে কার্টেসিয়ান, একটা হচ্ছে কার্ভিলিনিয়ার। কার্টেসিয়ানের চিত্র হচ্ছে এটা, কার্ভিলিনিয়ারের এটা। পরে কার্ভিলিনিয়ারকে ভাগ করা যায় দুই ভাগে, একটা সিলিন্ড্রিক্যাল, একটা হচ্ছে স্ফেরিক্যাল। একটা সিলিন্ড্রিক্যাল, একটা স্ফেরিক্যাল। এগুলোর আলোচনা সামনে আসবে, আমাদের টিম মেম্বার বুঝিয়ে বলবে ইনশাআল্লাহ। অফকোর্স। ওকে, ইতিমধ্যে আমরা জেনে ফেলেছি কোঅর্ডিনেট সিস্টেমের 3D এর যে প্রকারভেদগুলা, ক্লাসিফিকেশন, এগুলো জানা হয়েছে। এখন আমরা জানবো যে ক্লাসিফাইড যে করলাম, একটা হচ্ছে কার্টেসিয়ান, একটা হচ্ছে কার্ভিলিনিয়ার। আর কার্ভিলিনিয়ার আন্ডারে পরে সিলিন্ড্রিক্যাল, স্ফেরিক্যাল, হোয়াটএভার, এগুলা আমি আলোচনা করতেছি না, আমার টিম মেম্বার বলবে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে কার্টেসিয়ান থেকে কিভাবে আমরা কার্ভিলিনিয়ারে শিফট করব, কার্ভিলিনিয়ার থেকে আমরা কিভাবে কার্টেসিয়ান আসবো, অর্থাৎ ট্রান্সফরমেশন যেটা। ওকে, লেটস গেট স্টার্টেড। ট্রান্সফরমেশন ইন 3D, ট্রান্সফরমেশন ইন 3D ছিল কি কি? মেইনলি একটা হচ্ছে কার্টেসিয়ান, আরেকটা ছিল আমাদের কার্ভিলিনিয়ার। ছিল কার্টেসিয়ান, একটা ছিল কার্ভিলিনিয়ার। ওকে, দেন কি আমরা দেখবো কার্টেসিয়ান থেকে কিভাবে কার্ভিলিনিয়ারে শিফট করব। দেন দেখবো কার্ভিলিনিয়ার থেকে কিভাবে কার্টেসিয়ানে শিফট করব। ওকে, আমরা চিত্র এখানে আচ্ছা একটু যদি মনে করে দিই যে কার্টেসিয়ানে আমাদের কম্পোনেন্ট ছিল তিনটা, একটা ছিল এক্স, একটা ছিল ওয়াই, একটা ছিল জেড। কার্ভিলিনিয়ার ছিল রো, পাই এন্ড জেড। কার্ভিলিনিয়ারে রো, পাই এন্ড জেড, কার্টেসিয়ানে এক্স, ওয়াই, জেড। ওকে, আমরা চিহ্নিত করি জেড এক্সিস, এক্স এক্সিস, ওয়াই এক্সিস। যদি আমরা কার্টেসিয়ান থেকে কার্ভিলিনিয়ার শিফট করতে চাই, দেন এটা হচ্ছে রো, এটা হচ্ছে আমাদের ফাই, আর জেড রীতিমতো সেম, জেডকে আমরা দিয়ে দিলাম লাল করে। আমরা এবার পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব, এস ইউজার আগের মতই, পিথাগোরিয়ান থিওরেম অ্যাপ্লাই যদি করি তখন দেখতে পারবো যে রো স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেন যদি আমরা উভয় পক্ষে স্কোয়ার রুট করি, দেন আমরা পাবো রো সমান সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই যে জেনারেট হয়ে গেল আমাদের ফার্স্ট ফর্মুলা। দেন আমরা সূত্র ফলাবো যে tan phi is equal to y divided by x, then phi সমান সমান tan inverse y divided by x। এই যে জেনারেট হয়ে গেল আমাদের সেকেন্ড ফর্মুলা। এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড। এট দ্য মিন টাইম যদি আমরা এদিকে দেখি, আমাদের এটা ছিল রো, এটা ছিল ফাই, আর এটা ছিল জেড। আমরা শিফট করব কার্টেসিয়ান। আগেরটাতে কি করছিলাম, কার্টেসিয়ান থেকে কার্ভিলিনিয়ার, এখন আমরা কার্ভিলিনিয়ার থেকে শিফট করব কার্টেসিয়ানে।
কার্তেশিয়ানের কম্পোনেন্ট কি কি ছিল? এক্স ওয়াই জেড, জেড রীতিমতো সেম, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড সেম। তো এই ক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল সূত্র অ্যাপ্লাই করব যে cos phi is equal to x divided by rho. cos phi is equal to x divided by rho. যদি আমরা ইয়ে করি তাহলে x সমান সমান rho cos phi। এই যে লাকিলি আমরা ভেরিফাই করে ফেললাম আমাদের থার্ড ফর্মুলা। দেন হচ্ছে গিয়ে sin phi সমান সমান y divided by rho, then y সমান সমান rho sin phi, luckily generated our fourth formula. ওকে, ট্রান্সফরমেশন ইন 3D আমাদের ছিল কি কি? কার্টেসিয়ান এন্ড কার্ভিলিনিয়ার, কার্টেসিয়ান থেকে কার্ভিলিনিয়ার, কার্ভিলিনিয়ার থেকে কার্টেসিয়ান ট্রান্সফরমেশন দেখাই ফেললাম। প্রথমে একটা সূত্র, জিরো সূত্র, তিনটা চারটা, একটু সিম্পলিফাই করে দিই। যদি সবগুলা সূত্রের সাথে সিম্পলিফাই করি তাহলে এদিকে ছিল 2D, দিকে হচ্ছে 3D। 2D এর ক্ষেত্রে প্রথম ভাগটা হচ্ছে কার্টেসিয়ান টু পোলার, হচ্ছে পোলার টু কার্টেসিয়ান। 3D, 3D তে প্রথমে ছিল কার্টেসিয়ান টু কার্ভিলিনিয়ার, দেন হচ্ছে কার্ভিলিনিয়ার টু কার্টেসিয়ান। ওকে, আমাদের ফার্স্ট ফর্মুলা ছিল কার্টেসিয়ান থেকে পোলার যেতে চাইলে ফার্স্ট ফর্মুলা হচ্ছে আর, সেকেন্ড হচ্ছে থিটা। আর সমান সমান রুট ওভার স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, থিটা সমান সমান tan ইনভার্স y ডিভাইড বাই x। পোলার টু কার্টেসিয়ান ফার্স্ট ফর্মুলা ছিল x সমান সমান r cos থিটা, সেকেন্ড ফর্মুলা ছিল y সমান সমান r sin থিটা। কার্টেসিয়ান টু কার্ভিলিনিয়ার ফার্স্ট ফর্মুলা ছিল রো সমান সমান রুট ওভার স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, হচ্ছে ফাই সমান সমান tan ইনভার্স y ডিভাইড বাই x। এটা ছিল ফার্স্ট ফর্মুলা কার্ভিলিনিয়ার টু কার্টেসিয়ান, x সমান সমান রো cos phi, দেন y সমান সমান রো sin phi। এখানে প্রত্যেকটা সূত্র আমাদের ট্রান্সফরমেশনের যেই 2 2 4 6 8 8টা সূত্র সিম্পলিফাই করে দেওয়া আছে। তো এরই মাধ্যমে আমাদের কোঅর্ডিনেট সিস্টেমের প্রথমে ডাইমেনশন পড়লাম, দেন হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমের যে ক্লাসিফিকেশন গুলো 2D 3D 2D এর আন্ডারে যেগুলো আছে, 3D এর আন্ডারে যেগুলো আছে, দেন হচ্ছে ওদের ট্রান্সফরমেশন সবগুলো করা হয়েছে। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরাফাত আফরান রিয়াদ। আর আজকের আমার টপিক হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। আর আমরা জানি যে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে এমন একটি কোঅর্ডিনেট সিস্টেম যার রো রো ফাই এন্ড জেড এরকম এরকম তিনটি কম্পোনেন্ট আছে। এখন
রো ফাই জেড এরকম তিনটি কম্পোনেন্ট ব্যবহার কারণ হচ্ছে আমরা যাতে বিভিন্ন ভেক্টর ক্যালকুলেশন এর মাধ্যমে সহজেই সমাধান করতে পারি। তো আমার মূলত আমি আজকে আলোচনা করব যে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম একটি কার্ভ লিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম। আর সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমকে একটি কার্ভ লিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম তখনই বলা যাবে যখন তা বিভিন্ন শর্ত পূরণ করবে। আর তার মধ্যে একটি শর্ত হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের যে রো যে কম্পোনেন্টটা তাকে আমরা কার্তেশীয় কম্পোনেন্ট এক্স ওয়াই জেড এর মাধ্যমে প্রকাশ করতে পারবো। ফাইকে আমরা কার্তেশীয় কম্পোনেন্ট এক্স ওয়াই জেড এর ফাংশন রূপে প্রকাশ করতে পারবো, এন্ড জেড ইকুয়াল টু আমরা তো জানি যে জেড। সো ইতিপূর্বে আমরা জানতে পেরেছি যে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের রো ফাই জেড কে যে কার্তেশীয় ফাংশন রূপে প্রকাশ করা যায়। তাহলে আমরা বলতে পারি যে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম একটি কার্ভ লিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম হওয়ার প্রথম শর্ত পূরণ করেছে। এখন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমকে কার্ভ লিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম করার দ্বিতীয় বলা যাবে যখন তা দ্বিতীয় শর্তটি পূরণ করবে। আর সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমকে একটি কার্ভ লিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম করার দ্বিতীয় শর্তটি হচ্ছে যে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম থেকে আমরা যাতে বিভিন্ন সারফেস বা কার্ভ পাইতে পারি, তখনই আমরা বলতে পারবো যে আসলে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম একটি কার্ভ লিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের আমরা তিনটি উপকরণের রোকে যখন আমরা কনস্ট্যান্ট ধরি, রোকে আমরা কনস্ট্যান্ট ধরলে তখন যে ফাই, এখন আমাদের প্রথমে বুঝতে হবে যে রো জিনিসটা কি। তো রো হচ্ছে আসলে আমরা যে পয়েন্ট বিন্দুটা নিব, যে পি কে আমরা রো ফাই এবং জেড এই তিনটা বিন্দু যে তিনটা বিন্দু নিব, তো রো হচ্ছে এই পয়েন্ট বিন্দুর এক্সাক্ট লোকেশন, যাকে আমরা রো বলি। অথবা আমরা এটাও বলতে পারি যে আমাদের পয়েন্ট বিন্দুর যে ছায়াটাই মূলত হচ্ছে রো। এখন ফাই আসলে কি? ফাই হচ্ছে আসলে এটা তো আমরা রোই বলতে পারি। এই ফাই হচ্ছে আসলে এই রো এর সাথে উৎপন্ন কোণটাকে আসলে আমরা ফাই দ্বারা প্রকাশ করতে পারি। এখন আসলে জেড জিনিসটা কি? জেড জিনিসটা হচ্ছে 3D কোঅর্ডিনেট সিস্টেমের স্বভাবতই আপনারা জানেন যে জেড জিনিসটা আসলে কি। তারপরে আমরা বলে দিই যে আসলে পয়েন্ট বিন্দুর উচ্চতাটাকে আমরা জেড রূপে প্রকাশ করতে পারি। এখন রো ফাই জেড আমরা বুঝতে পেরেছি। রো ফাই জেড এর মধ্যে আমরা যদি রোকে কনস্ট্যান্ট ধরলাম, তো আমরা মনে করি যে রো এর মান 5। রোকে কনস্ট্যান্ট ধরে এখন যদি আমরা ফাইকে চেঞ্জ করি, তো আমরা বিভিন্ন রকম রো নিতে পারতেছি, এইদিকে এটার বিভিন্ন রকমের ফাই থাকতেছে আমাদের। এখন এই রো এর জন্য আমাদের জেড থাকতেছে এরকম, জেড বিভিন্ন রকম জেড আমরা পাইতেছি। এখন এই জেড গুলাকে আমরা যখন সংযুক্ত করব, তখন আসলে আমরা এইরকম সিলিন্ডার আকৃতির অথবা সিলিন্ড্রিক্যাল টাইপের একটা ইমেজ আমাদের সৃষ্টি হবে। এখন রোকে কনস্ট্যান্ট ধরার কারণে আমরা একটা সিলিন্ড্রিক্যাল সারফেস পাইতেছি। এখন আমাদের দ্বিতীয় হচ্ছে ফাইকে যদি আমরা কনস্ট্যান্ট ধরি, তাহলে আমরা কোনো সারফেস পাই কিনা তা আমরা এখন দেখব। সো ফাইকে কনস্ট্যান্ট ধরলে, ফাইকে আমরা কনস্ট্যান্ট ধরলাম। ফাইকে কনস্ট্যান্ট ধরার কারণে আমরা রো তো আমরা এদিকে নিতে পারি, আরেকটু বাড়াইতে পারি, এদিকে নিতে পারি, আমরা যত দূর পর্যন্ত আমরা রোকে নিতে পারতেছি। এন্ড এই রো এর জন্য আমরা বিভিন্ন ধরনের জেডও পাইতেছি। এই রো ফাইকে কনস্ট্যান্ট মানে হচ্ছে ফাইয়ের কোনো চেঞ্জ নেই,
তো ফাই কে কনস্ট্যান্ট ধরলাম আমরা। রো আর জেড এর যেহেতু চেঞ্জ হচ্ছে, এই রো আর জেড গুলোকে আমরা যখন সংযুক্ত করব তখন আমরা এক্স ওয়াই তলে একটি জেড অক্ষের সমান্তরাল, আর এক্স ওয়াই এর জেড অক্ষের সমান্তরাল আমরা বলতে পারি, আর হচ্ছে এক্স ওয়াই এর লম্ব বরাবর একটি সারফেস পাইতেছি। তো তো এখন আমাদের দেখতে হবে যে রো কে আমরা কনস্ট্যান্ট ধরলাম, রো কে কনস্ট্যান্ট ধরার কারণে আমরা সিলিন্ড্রিক্যাল টাইপের একটা ইমেজ পাইতেছি। ফাই কে কনস্ট্যান্ট ধরার পরে আমাদের 2D টাইপের একটা পৃষ্ঠ বা সারফেস পাইতেছি। এখন আমাদের দেখতে হবে যে জেড কে কনস্ট্যান্ট দিলে আসলে কি হয়। জেড কে আমরা কনস্ট্যান্ট, জেড কে কনস্ট্যান্ট যখন ধরা হয় আসলে আমরা এক্স ওয়াই তো এদিকে নিতে পারি। জেড কে কনস্ট্যান্ট ধরা মানে জেড ইকুয়াল টু 0 আমরা ধরতে পারি, কারণ 0 একটা কনস্ট্যান্ট ভ্যালু আমরা জানি। তো জেড কে কনস্ট্যান্ট ধরলে, তো জেড কে কনস্ট্যান্ট ধরলে আমরা এই আমাদের আর 3D যে বিষয়টা ওইটা আর থাকতেছে না, মানে মূলত রো আর ফাই থাকতেছে, মানে জিনিসটা 2D হয়ে যাচ্ছে। আর 2D তার মানে হচ্ছে রো আর ফাই থাকতেছে। এখন রো আর ফাই কে আমরা চেঞ্জ করতে পারতেছি, রো আর ফাই কে চেঞ্জ করতেছি, রো আর ফাই কে চেঞ্জ করতেছি। রো আর ফাই কে যখন আমরা এই এরকম ভাবে সংযুক্ত করতে পারবো তখন আসলে আমরা দেখবো কি এই ধরনের একটা গোলক আকৃতির পৃষ্ঠ দেখা যাবে। তো এখন এখন আপনাদের আপনাদের ঠিকই মানে ক্লিয়ার হওয়ার কথা যে আসলে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের যে 3টি কম্পোনেন্ট রো ফাই আর জেড, এই রো কে কনস্ট্যান্ট ধরে আমরা সিলিন্ডার আকৃতির একটি সারফেস পাইতেছি, এন্ড ফাই কে কনস্ট্যান্ট ধরলে আমরা জেড এর সমান্তরাল একটি পৃষ্ঠ বা সারফেস পাইতেছি, এন্ড জেড কে কনস্ট্যান্ট ধরলে আমরা গোলক আকৃতির এক ধরনের পৃষ্ঠ পাইতেছি। এখন আমরা দেখব যে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের রো ফাই এবং জেড থেকে বিভিন্ন রকমের কার্ভ পাওয়া যায় কিনা। অর্থাৎ প্রথমে আমরা রো কে কনস্ট্যান্ট ধরলাম, এরপরে ফাই কে কনস্ট্যান্ট ধরলাম এবং জেড কে কনস্ট্যান্ট ধরলাম। তো এই রো ফাই এবং জেড কে কনস্ট্যান্ট ধরে আমরা বিভিন্ন রকমের সারফেস মানে সারফেস পাওয়া যায় তা প্রমাণ করলাম। এখন আমরা দেখব যে রো ফাই মানে যে কোনো দুইটাকে কনস্ট্যান্ট ধরে বিভিন্ন রকমের কার্ভ পাওয়া যায় কিনা। তো আমরা প্রথমে রো আর ফাই কে কনস্ট্যান্ট ধরি, দেখি কোনো কার্ভ পাই কিনা। তো আমরা রো এন্ড ফাই কে যদি কনস্ট্যান্ট ধরি, রোটা আসলে কি, রোটা হচ্ছে যে পয়েন্ট বিন্দু, মনে করি যেহেতু পি তো পয়েন্ট বিন্দু আমরা জানি, পি পয়েন্ট বিন্দুর এক্সাক্ট লোকেশনের দূরত্ব, অর্থাৎ পি পয়েন্ট বিন্দুর যে ছায়াটা ওইটাই তো রো। আর হচ্ছে ফাই, তো হচ্ছে ফাই কি রো এর এক্স অক্ষের সাথে রো এর যে উৎপন্ন কোণটা ওইটাই হচ্ছে ফাই। তো আমরা রো আর ফাই কে আমরা কনস্ট্যান্ট ধরলাম, রো আর ফাই হচ্ছে কনস্ট্যান্ট। রো আর ফাই কনস্ট্যান্ট বলতে কি বোঝায়, যে রো মনে করি আমরা 3 একক বা 4 একক নিলাম, মানে রো কে আমরা চেঞ্জ করতে পারতেছি। তো রো এই 3 একক, এন্ড ফাই হচ্ছে যে এই রো এর যে বিন্দুটা এটা হচ্ছে ফাই। এই ফাইটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিলাম। হচ্ছে ফাইটাকে যদি আমরা 30 ডিগ্রি ধরি, অর্থাৎ এই ফাইটাকে চেঞ্জ করতে পারবো না, আর রো যে 3 নিছি এই 3টাকে আমরা পরিবর্তন করতে পারবো। তো আমাদের পরিবর্তন একটাই করতে পারবো, আর তা হচ্ছে জেড। আর জেডটা কি মূলত সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে জেড কি মূলত নির্দেশ করে, তা হচ্ছে যে পয়েন্ট বিন্দু মানে পি পয়েন্ট বিন্দুর উচ্চতাটা নির্দেশ করে। আর এই জেডটাকে যেহেতু আমরা পরিবর্তন করতে পারবো, অর্থাৎ জেড এর যে বিভিন্ন রকমের হাইট নিতে পারবো, এই হাইট গুলো যদি আমরা নেই, এই হাইটটা কি আসলে নির্দেশ করবে, এটা আসলে একটা কার্ভ নির্দেশ করবে। আর এই কার্ভটা কি, কার্ভটা হচ্ছে জেড কার্ভ। জেড কার্ভ, এই জেড কার্ভটা হচ্ছে জেড এর সমান্তরাল বা এক্স এর উপরে লম্ব। এখন রো রো আর ফাই কে কনস্ট্যান্ট ধরে আমরা জেড কার্ভ পাইতেছি। এখন আমরা দেখবো যে আসলে রো আর জেড কে যদি কনস্ট্যান্ট ধরি তাহলে ফাই কে ভেরিয়েবল ধরলে আমরা কিরকম কার্ভ পাই। তো আমরা অ্যাজ অলওয়েজ সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট একটা সিস্টেম আঁকতেছি।
তো এখানে রো আর জেড কে আমরা কনস্ট্যান্ট ধরবো, রো আর জেড কনস্ট্যান্ট। এখন আসলে 3D থেকে আমাদের 2D তে যে পার্থক্য মূলত সৃষ্টি করে কোনটা, মানে পার্থক্যটা সৃষ্টি করে হচ্ছে আমাদের জেড। জেড মানে হচ্ছে পয়েন্ট বিন্দু, আমাদের যে পয়েন্ট বিন্দুটা নিয়েছি ওই পয়েন্ট বিন্দুতে মূলত আমাদের 3D আর 2D পার্থক্যটা নির্দেশ করে। তো এখন আমরা জেড কে যদি কনস্ট্যান্ট ধরি, তো জেড কে কনস্ট্যান্ট ধরা মানে কি, জেড এর যে কোনো একটা ভ্যালু নিই। তো জেড এর একটা ভ্যালু মনে করি আমরা শূন্যই নিলাম। তো জেড এর একটা জেড ইজ ইকুয়াল টু যদি আমরা জিরো ধরি, জিরো ধরার কনস্ট্যান্ট ধরা একই। তো জেড ইজ ইকুয়াল টু যদি জিরো ধরি, আর জেড যেহেতু আপনার 3D থেকে 2D র যে পার্থক্যটা সৃষ্টি করে, তাহলে জেড কে কনস্ট্যান্ট ধরা আর হচ্ছে জেড কে জিরো ধরলে তার 2D হয়ে যাচ্ছে। মূলত দুইটা পৃষ্ঠ সৃষ্টি হচ্ছে। তো আমরা মনে করতেছি যে এটা দুইটা পৃষ্ঠ হয়ে যাচ্ছে যা এক্স ওয়াই নির্দেশ করে, কারণ যেহেতু এখানে জেড কনস্ট্যান্ট। তো জেড কনস্ট্যান্ট আর হচ্ছে রো, রোটাকেও যদি আমরা কনস্ট্যান্ট ধরি, রো হচ্ছে মনে করি রো হচ্ছে 5, এই 5টাকে আমরা কনস্ট্যান্ট ধরলাম। এই 5টাকে কনস্ট্যান্ট ধরলে, ফাইভ মানে হচ্ছে এই রো এর যে মানটা, এটা আমরা বিভিন্ন দিকে নিতে পারি কিন্তু এই মানটা চেঞ্জ হবে না। কিন্তু আমরা রো 5 কে আমরা চেঞ্জ করতে পারি। 5 এটা হচ্ছে 5, তো এদিকে আমরা আরো 5 নিতে পারি, এদিকে আমরা 5 নিতে পারি। তো 5 কে আমরা পরিবর্তন করতে পারতেছি, কিন্তু রো এর যে মান, রো এর মান ঠিকই থাকবে, বা রো কে কনস্ট্যান্ট ধরতেছি। তো রো কে কনস্ট্যান্ট ধরে 5 কে আমরা চেঞ্জ করার পরে আমরা দেখতেছি এইরকম একটা বৃত্তাকৃতির কার্ভ পাচ্ছি, আর এই কার্ভটা হচ্ছে ফাই কার্ভ। অর্থাৎ রো আর জেড এই দুইটা কনস্ট্যান্ট ধরলে আমরা ফাই কার্ভ পাইতেছি, আর এই ফাই কার্ভটা হচ্ছে কি বৃত্তাকৃতির একটা কার্ভ। তো আমরা রো আর ফাই কে কনস্ট্যান্ট ধরে জেড কার্ভ পাইছি, রো এবং জেড কে কনস্ট্যান্ট ধরে আমরা ফাই কার্ভ পাইছি। এখন আমাদের দেখতে হবে যে আসলে ফাই আর জেড কে কনস্ট্যান্ট ধরে রো এর কোনো কার্ভ পাওয়া যায় কিনা। তো আমরা করি। সো এর আগে আমরা যেরকম ধরছি যে ফাই জেড কনস্ট্যান্ট, ফাই জেড কনস্ট্যান্ট, আর জেড কনস্ট্যান্ট মানে জেড ইজ ইকুয়াল টু হচ্ছে 0। জেড ইজ ইকুয়াল টু 0 যদি আমরা ধরি, তাহলে থাকতেছে কি আমাদের ফাই। তো ফাই কেও যদি আমরা কনস্ট্যান্ট ধরি, তার মানে হচ্ছে ফাই কি, ফাই হচ্ছে রো এর সাথে উৎপন্ন যে কোণটা, রো 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 হচ্ছে এক্সাক্ট লোকেশনের দূরত্ব। তা আমাদের এই লোকেশনের দূরত্বটা আমরা বাড়াতে পারি, কমাতে পারি। যেরকম প্রথমে আমরা যদি এইদিকে নিতে পারি, এটা এতটুকু নিতে পারি, আমরা এতটুকু নিতে পারি। কিন্তু যে উৎপন্ন যে কোণটা মানে হচ্ছে ফাই আমাদের কনস্ট্যান্ট থাকতে হবে। মানে ফাই কে আমরা বাড়াতেও পারবো না, কমাতেও পারবো না, মানে কনস্ট্যান্ট থাকতে হবে। কিন্তু আমরা রো এর মান বাড়াতে কমাতে পারবো। তো রো কে যদি আমরা বাড়াই আর কমাই, তাহলে আমরা দেখতে পাবো কি একটি কার্ভ পাইতেছি যা রো কার্ভ নির্দেশ করতেছে। তাহলে আমরা বলতে পারি যে আসলে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের যেই তিনটি কম্পোনেন্ট আছে, অর্থাৎ রো, ফাই এবং জেড, এটি থেকে এই রো, ফাই এবং জেড এর যে কোনো দুইটিকে যদি আমরা কনস্ট্যান্ট ধরি, যেমন রো আর ফাই কে কনস্ট্যান্ট ধরলে আমরা জেড কার্ভ পাইতেছি, আর রো এবং জেড কে কনস্ট্যান্ট ধরলে আমরা ফাই কার্ভ পাইতেছি, এবং ফাই এবং জেড কে কনস্ট্যান্ট ধরলে আমরা রো কার্ভ পাইতেছি। রো কার্ভ যেহেতু পাইতেছি, তাহলে আমরা বলতে পারি যে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম একটি কার্ভ লিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম। কারণ কার্ভ লিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম হতে হলে আমাদের মানে শর্ত পূরণ করতে হবে দুইটা শর্ত পূরণ করলে আমরা বলতে পারবো যে আসলে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম একটি কার্ভ লিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম। আর কার্ভ লিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমের দ্বিতীয় শর্তটি হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম থেকে বিভিন্ন রকমের সারফেস বা কার্ভ পাওয়া যায় কিনা। আর সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম থেকে যে বিভিন্ন রকমের কার্ভ আর সারফেস পাওয়া যায়, তা আমরা ইতিপূর্বে প্রমাণ করেছি
কারণ প্রথমে আমরা দেখেছি যে রো কে কনস্ট্যান্ট ধরলে আমরা সিলিন্ডার আকৃতির একটি সারফেস পাইতেছি, এবং তারপর আমরা ফাইকে কনস্ট্যান্ট ধরলাম। ফাইকে কনস্ট্যান্ট ধরার পর আমরা একটা পৃষ্ঠ এক্স ওয়াই অর্থাৎ জেড এর সমান্তরাল একটা পৃষ্ঠ পাইতেছি, এবং যখন আমরা জেড কে কনস্ট্যান্ট ধরলাম তখন আমরা বৃত্তাকৃতির একটি সারফেস বা পৃষ্ঠ পাইতেছি। আবার আবার আমরা প্রমাণ করলাম যে রো এবং ফাই কে কনস্ট্যান্ট ধরি, মানে যে কোনো দুইটি কম্পোনেন্টকে কনস্ট্যান্ট ধরি। তো যে কোনো দুইটি কনস্ট্যান্টকে কম্পোনেন্টকে কনস্ট্যান্ট ধরার পর তখন আমরা বিভিন্ন রকমের কার্ভও পাইতেছি। তো আসলে এখন আমরা সহজেই বলতে পারতেছি, বা আমরা ইতিমধ্যে প্রমাণ করে দেখাইতে পেরেছি যে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম একটি কার্ভলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম। এতক্ষণ আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে জেনেছি। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম কি এবং সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম যে একটি কার্ভলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম তা আমরা প্রমাণ করছি। এখন আমরা 3D ডাইমেনশনারি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সম্পর্কে জানবো। স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সম্পর্কে জানার আগে আমাদের প্রথমে একটু কার্টেসিয়ান সম্পর্কে জেনে নিই। সো কার্টেসিয়ান হচ্ছে x y এবং z। মনে করি আমরা এই x অক্ষ বরাবর আমরা যাওয়ার পর y অক্ষ বরাবর আমরা গেলাম। প্রথমে আমরা x অক্ষ বরাবর গেলাম, মনে করি 5 ঘর গেলাম আমরা x অক্ষ বরাবর। দেন আমরা y অক্ষ বরাবর গেলাম 6 ঘর, z অক্ষ বরাবর গেলাম 8 ঘর। তো আমরা যে বিন্দুটা পাইছি সেই বিন্দুটা হলো 5, 6, 8। এটি একটি কার্টেসীয় সমীকরণ বা কার্টেসীয় যে কোঅর্ডিনেটস এর সমন্বয়ে গঠিত একটি সিস্টেম, যাকে এক্স ওয়াই জেড এই অক্ষের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। এখন আমরা দেখব যে কার্টেসীয় যে পি বিন্দু, ওই বিন্দুটাকে আমরা 3D কোঅর্ডিনেটস এর স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস এর মাধ্যমে এই একই বিন্দুটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। তো স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে প্রকাশ করার জন্য আমরা কার্টেসিয়ানের মতোই 3টি অক্ষ নিই প্রথমে। এই অক্ষগুলো নেওয়ার পর এখন আমরা দেখব যে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটসেও যেহেতু থ্রি ডি ডাইমেনশনের কোঅর্ডিনেটস, সো এর 3টি অক্ষ থাকবে বা 3টি কোঅর্ডিনেটস থাকবে। তো 3টির মধ্যে একটি হচ্ছে ফাই, যা আমরা ইতিপূর্বেই জেনেছি। একটি হচ্ছে আর, আরেকটি হচ্ছে থিটা। এই 3টি কোঅর্ডিনেটস এর মাধ্যমে আমরা কার্টেসীয়কে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটসে নিব। সো এখন আমাদের জানতে হবে যে আসলে আর, ফাই এবং থিটা আসলে কি। আর হচ্ছে আমরা যে বিন্দুটা নিব, ওই বিন্দুটা মূল বিন্দু থেকে যে ডাইরেক্ট দূরত্বে, মূল বিন্দু থেকে ডাইরেক্ট দূরত্বটাই হচ্ছে আর হচ্ছে মূলত মূল বিন্দুটা ডাইরেক্ট দূরত্ব। এন্ড ফাই সম্পর্কে আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে জেনেছি। ফাইটা আসলে কি? ফাইটা হচ্ছে যে পয়েন্ট বিন্দুটা নিচ্ছি, ওর ছায়া বিন্দু এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তাই হচ্ছে মূলত ফাই। আর হচ্ছে কি, আমরা আবার বলতে পারি যে আর হচ্ছে কি মূল বিন্দু থেকে পয়েন্ট বিন্দুর ডাইরেক্ট দূরত্ব, আর ফাই হচ্ছে যে পয়েন্ট বিন্দুটা নিচ্ছি ওর ছায়া বিন্দু যে এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তাই হচ্ছে ফাই। এবং থিটা আসলে কি? থিটা হচ্ছে যে জেড অক্ষের সাথে যে ডাইরেক্ট বিন্দু বা আর যেই কোণ উৎপন্ন করে তাই হচ্ছে থিটা। আর এইভাবেই আমরা
কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যে এক্স ওয়াই জেড এর মাধ্যমে প্রকাশ করা হয় তাকে আমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আর, ফাই এবং থিটাতে প্রকাশ করতে পারি। এখন এখন বাকি টপিকগুলো আপনাদের সামনে আলোচনা করবে মুশরু সাকিব আনাফ। আসসালামু আলাইকুম, আমি মশুর সাকিব আহনাফ এবং আমার আজকে পড়ানো টপিক হচ্ছে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট সিস্টেম অফ 3D। মূলত কোঅর্ডিনেট সিস্টেমে আমি এখন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম থেকে আমি এখন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এবং পরবর্তীতে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম থেকে আমি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, মূলত এই যে ট্রান্সফরমেশনটা আমি মূলত এখন পড়াবো। এখন তাহলে প্রথমে আমি ট্রান্সফরমেশন অফ কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম টু স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের দিকে দেখি। মূলত ট্রান্সফরমেশন অফ কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম টু স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। তো প্রথমে আমরা যদি একটা, যেহেতু আমাদের কাজটা হচ্ছে এখন 3 ডাইমেনশন, এই যে 3D তে, তাহলে আমাদের কি করতে হবে, এখন 3টা ডাইমেনশন নিতে হবে। 3টা ডাইমেনশনের ক্ষেত্রে আমরা মূলত নিয়ে নিব এই একটা ডাইমেনশন, এই একটা ডাইমেনশন, এই একটা ডাইমেনশন। তো এই ক্ষেত্রে আমরা এখানে নাম দিলাম এক্স ডাইমেনশন, এটার নাম দিলাম ওয়াই ডাইমেনশন, এবং এটা হচ্ছে আমাদের জেড। এবং আমাদের এখানে এই এই যে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু 0,0,0, যেহেতু আমাদের 3D, এবং আমরা এখানে একটি বিন্দু পি নিলাম এবং পি হচ্ছে এক্স ওয়াই জেড। এই এক্স ওয়াই জেড থেকে আমাদের এখন কাজ হচ্ছে মূলত আমরা কি করি, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আমরা এক্স ওয়াই জেড নিয়ে কাজ করি। আর এখন যখন আমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আগাবো তখন আমাদের কাজ হবে সেখানে এক্স ওয়াই জেড গুলোকে মূলত কিসে ট্রান্সফর্ম করা, আর, থিটা এবং ফাইতে ট্রান্সফর্ম করা। তাহলে আমরা এই ক্ষেত্রে আমাদের এই চিত্রটাকে আমরা ব্যবহার করব, এবং এই চিত্রে আমরা মূলত প্রথমে এই যে এই পি বিন্দু এবং এই যে জিরো বিন্দু, আমাদের যেটা হচ্ছে মূল বিন্দু, এই দুটিকে আমরা যোগ করব। যোগ করলে আমরা এখানে একটি সরলরেখা পাই, যেটাকে আমরা বলবো হচ্ছে আর। আর হচ্ছে আমাদের ওই পি বিন্দু থেকে মূল বিন্দুর দূরত্ব। এবং এই আর থেকে যদি আমরা পরবর্তীতে দেখি, একটু বড় করে দেই, এবং পরবর্তীতে যদি আমরা এই আর বিন্দু থেকে একটি লম্ব টানি এই যে এক্স এক্সিসের উপর, ওয়াই এক্সিসের উপর, তাহলে আমরা এখানে পাই এখানে একটি বিন্দু। এই বিন্দু হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই বিন্দু, এবং এক্স কমা ওয়াই বিন্দু থেকে আমরা যদি পরবর্তীতে এই জেড অক্ষের উপর একটি সরলরেখা টানি, তাহলে আমরা বলতে পারি এতটুকু যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে আমাদের এক্স, এই দূরত্ব হচ্ছে আমাদের এক্স, এই দূরত্বটা হচ্ছে আমাদের ওয়াই, এবং এখানে আমাদের এতটুকু দূরত্ব আমরা যেটা এই ওয়াই অক্ষকে ছেদ করলাম সেটা হচ্ছে জেড। পরবর্তীতে যদি আমরা এই যে পি বিন্দু যেটি আছে এটিকে যদি আমরা একটু বর্ধিত করি, তাহলে এটি এক্স অক্ষকে এই বিন্দুতে ছেদ করে। তাহলে এই যে এই অক্ষকে ছেদ করলো, আমরা তাহলে বলতে পারি এই যে দূরত্বটুকু, অর্থাৎ এই যে এই দূরত্বটুকু এবং এই দূরত্বটুকু সমান। তাহলে আমাদের এই দূরত্বটার নাম হচ্ছে জেড, অর্থাৎ এই দূরত্বটুকু এবং এই দূরত্বটুকু সমান। তাহলে আমরা এখানে মোট দুটি অ্যাঙ্গেল পাই। এই অ্যাঙ্গেল দুটি হচ্ছে, একটি হচ্ছে আমাদের থিটা এবং এই একটি হচ্ছে আমাদের ফাই। এই একটি হচ্ছে থিটা এবং এই একটি হচ্ছে ফাই। মূলত আমাদের এখন কাজ হবে দুটি ত্রিভুজ নিয়ে। এই দুটি ত্রিভুজ হলো এই একটা ত্রিভুজ এবং এই একটা ত্রিভুজ, অর্থাৎ এই এক নম্বর এবং এই 2 নম্বর। এই দুটি ত্রিভুজ নিয়ে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা এই সম্পর্কগুলো পেতে পারি। এছাড়া যদি আমরা প্রথমে একটু মনে করে দিয়ে আসি, আমারই টিমমেট কিছুক্ষণ আগে 2D আমাদেরকে শিখালেন, তো তখন উনি বলেছিলেন r ইকুয়ালস টু
√x² y²। তো আর হচ্ছে মূলত এই যে রেডিয়াসটা, এই রেডিয়াসের মান হচ্ছে আমাদের x² এবং y² এর মানের উপর রুট, এবং এটা ছিল আমাদের 2D র জন্য। কিন্তু এখন যখন আমরা 3D নিয়ে কাজ করতেছি, আমাদের কিন্তু এখন এখানে একটা এক্সিস বেড়ে যাচ্ছে, এবং এই এক্সিসটা বেড়ে যাওয়ার কারণে আমাদের তখন r এর মানটা হবে r ইকুয়ালস টু √x² প্লাস y² প্লাস z²। তাহলে পরবর্তীতে যদি আমরা এখানে এই যে দুটি চিত্র আছে, যে দুটি চিত্রের মধ্যে যদি আমরা প্রথম চিত্র নিয়ে আমরা একটু আলোচনা করি, তাহলে আমরা এটাকে এভাবে আঁকতে পারি, এবং এই চিত্রে আমাদের থিটা কোণ হচ্ছে এইটা। আমাদের এখানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখবো এটি হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এবং এই চিত্রে এটি হচ্ছে আমাদের আর, অর্থাৎ আমাদের যে অতিভুজ সেটা হচ্ছে আর, এবং এই যে এই বরাবর যে ইয়েটা আছে সেটা হচ্ছে আমাদের জেড। তাহলে আমরা লিখতে পারি, এই রেশিও থেকে আমরা কি আমাদের ত্রিকোণমিতিক কোনো কি রেশিওর কথা মনে পড়ে? আমাদের এখন মনে পড়ার কথা cos থিটার কথা। cos থিটা ইকুয়ালস টু, আমরা কি জানি cos থিটা ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে z ডিভাইডেড বাই r। তাহলে আমরা লিখতে পারি থিটা ইকুয়ালস টু cos ইনভার্স z বাই r। তাহলে আমরা এখানে থিটার মানটা পেয়ে গেলাম। তাহলে আমরা থিটার মানটা কি এখানে লিখতে পারি? থিটার মানটা হচ্ছে এটা। এবং পরবর্তীতে যদি আমরা থিটার মান, তাহলে আমরা এতটুকু আমরা মুছে দিই, যদি আমরা বুঝে গেলাম। পরবর্তীতে যদি আমরা দ্বিতীয় ত্রিভুজটা নিয়ে কাজ করি, প্রথম ত্রিভুজ আমাদের কাজ শেষ, তাহলে আমরা এই চিহ্নটা মুছে দেই। আমরা এখন দ্বিতীয় ত্রিভুজ নিয়ে কাজ করব, এবং দ্বিতীয় ত্রিভুজটা হচ্ছে আমাদের এইটা, এই ত্রিভুজ। এই ত্রিভুজের লম্ব হচ্ছে এইটা, এবং পরবর্তীতে এটা হচ্ছে আমাদের ফাই। এই কোণটা হচ্ছে আমাদের ফাই। এটি হচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি। এবং এখানে আমরা এক্স এর মান পাই হচ্ছে ভূমি বরাবর, এবং ওয়াই এর মান পাই হচ্ছে লম্ব বরাবর। তাহলে আমরা বোঝার সুবিধার্থে আমরা মূলত এখন আর এর মানটাকে এখানে লিখে ফেলি। আর ইকুয়ালস টু কি আসে, √x² প্লাস y² প্লাস z²। আর থিটার মান কি আসে? থিটার মান আসে cos ইনভার্স z বাই r। আর ফাই এর মান আসে, আমরা এখন সেটা বের করব। তাহলে ফাই এর মানটা আমরা এখন যদি এই ত্রিভুজ দিয়ে এখন যদি আমরা ফাই এর মানটা বের করি, তাহলে ফাই এর মান আসে, আমাদের এখন ট্যানজেন্ট কোণ নিতে হবে, কারণ আমাদের এখন ভূমি আছে এবং লম্ব আছে। তাহলে আমরা পাই tan phi ইকুয়ালস টু, tan phi ইকুয়ালস টু লম্ব ডিভাইডেড বাই ভূমি y বাই x। তাহলে phi এর মান আমরা পাই ইকুয়ালস টু tan ইনভার্স y বাই x। তাহলে আমরা এখন এই phi এর মানটা কিন্তু এখানে ইনপুট দিতে পারি। তাহলে আমরা এখন phi এর মানটা পাই হচ্ছে tan ইনভার্স y বাই x। তাহলে আমরা প্রথমত যদি আবার এই বিষয়টা যদি আমি একটু ডিসক্রাইব করি, তাহলে হচ্ছে আমরা মূলত নিচ্ছি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম থেকে আমরা নিচ্ছি মূলত স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে, এবং স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম নিতে হলে নিতে হতো আমাদের আর, থিটা এবং ফাই এ। তাহলে আমাদের কি করতে হতো, এক্স ওয়াই জেড কে সূত্র অথবা চিত্র এগুলোর মাধ্যমে ব্যাখ্যা করে এগুলোতে ট্রান্সফর্ম করতে হতো। ঠিক সেই কাজটি আমরা করলাম। প্রথমে আমরা আর এর মানটা নিয়ে নিলাম, তারপর আমরা এই দুটি ত্রিভুজকে অ্যানালাইসিস করলাম। এই যে প্রথমে হচ্ছে এই ত্রিভুজটা, দেন আমরা এই দ্বিতীয় ত্রিভুজটাকে অ্যানালাইসিস করে যেটা পেলাম যে থিটার মান হচ্ছে cos ইনভার্স z বাই r,
পাই এর মান হচ্ছে tan ইনভার্স y বাই x। তাহলে আমাদের স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে যে পাই আর আর থিটা এবং ফাই এর যে মান সেগুলো আমরা পেয়ে গেলাম। পরবর্তীতে আমি যে বুঝাবো এখন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম থেকে সিলিন্ড্রিক্যাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম রূপান্তরের কৌশল। তাহলে মূলত আমরা এখন কি করব, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম থেকে কিসে রূপান্তর করব, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম থেকে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে রূপান্তর করব। তাহলে প্রথম আমরা যদি চিত্রটা আঁকি, তাহলে চিত্রটা আসলে এরকম, যেহেতু আমাদের 3 ডাইমেনশন, এই 3টা ডাইমেনশন আছে। এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই, আর এটা হচ্ছে আমাদের জেড ডাইমেনশন। এবং আগের বারের মতো আমাদের মূল বিন্দুটা হচ্ছে এই যে এইটা 0 0, এবং পরবর্তীতে যদি আমরা দেখি এখানে একটা আমরা বিন্দু নিব পি। এখন যেহেতু আমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম থেকে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম রূপান্তর করব, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এখন রূপান্তর করতে হবে হচ্ছে আর থিটা এবং ফাই কে কিসে রূপান্তর করতে হবে, এখন আমাদের এখন রূপান্তর করতে হবে হচ্ছে এক্স ওয়াই এবং জেড এ। তাহলে এখানে আমাদের পি এর মানটা তাহলে কিসে দেওয়া থাকবে, পি এর মানটা দেওয়া থাকবে আমাদের আর থিটা এবং ফাই এ, আর থিটা এবং ফাই। এবং আমরা যদি আগের বারের মতো এখানেও এখন যোগ করে দেই, তাহলে আমরা এখানে একটি সরলরেখা পাই। এই সরলরেখাটা হচ্ছে মূলত আমাদের রেডিয়াস বা আর, এই যে আমাদের রেডিয়াস বা আর। এবং পরবর্তীতে আমরা এই বরাবর আমরা একটি লম্ব টানবো, আগের বারের মতোই আমরা এখানে লম্ব টানবো। এবং এই লম্বটা এখানে হচ্ছে এক্স কমা ওয়াই বিন্দু পাই, এবং এই এক্স কমা ওয়াই বিন্দু, এবং এখানে আমরা জেড, এটাকে আগের বারের মতো জেড ধরে নিলাম। এবং এই এক্স কমা ওয়াই বিন্দু থেকে আমরা একটি সরলরেখা টানবো, সেটা হচ্ছে কিসের উপর, এই যে জেড অক্ষের উপর। ঠিক আছে, জেড অক্ষ থেকে পরবর্তীতে আমরা এখানে দুটি বিন্দু, এই দুটি বিন্দু যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমরা এখানে এতটুকুর মান পাই হচ্ছে আমরা এক্স, এবং এই যে এখানে যে লম্বটা এই দ্রুতটা আছে সেটা হচ্ছে আমাদের ওয়াই। তাহলে এই দুই বিন্দু যদি আমরা পরবর্তীতে যোগ করে দেই, আমরা এখন মূলত দুটি, আগের বারের মতো আবার দুটি এখানে কি বলে অ্যাঙ্গেল পাই। একটা অ্যাঙ্গেল হচ্ছে এইটা এবং আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে এইটা। এবং আগের বারের মতোই আমরা আবার এখানে এই বরাবর জেডটাকে বর্ধিত করব, যেহেতু আমি এই বিষয়টা আগেও বুঝিয়েছি তাই এত ডিসক্রাইব করছি না এখন। এটা হচ্ছে আমাদের জেড। তাহলে আমরা আমাদের সবগুলো মান পেয়ে গেলাম, জেড, ফাই, এবং এখানে শুধুমাত্র একটা মান বাকি। এবং আমরা এখানে যদি আমরা খেয়াল করি, তাহলে এই জায়গা এবং এই জায়গায় দুটো মান বাকি আসছে, আমরা এই দুটাকে এইচ ধরে নিচ্ছি। এটা মূলত আমরা ধরে নিলাম, এটা আসলে কোনো মান না। তাহলে আমরা যদি প্রথমে এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, উপরে ত্রিভুজটা নিয়ে, অর্থাৎ আমি একটু মার্ক করে দেই, ত্রিভুজ 1 এবং ত্রিভুজ 2। আমরা যদি এখন ত্রিভুজ নাম্বার 1 নিয়ে কাজ করি, তাহলে আমরা কি পাই, এই এর অতিভুজ হচ্ছে আর, এইচ হচ্ছে এর লম্ব, এবং জেড হচ্ছে এর ভূমি। এখন প্রশ্ন আসতে পারে এইচ কিভাবে লম্ব বুঝলাম, এইটের সাথে এখানে 90 ডিগ্রি কোণ আছে, এবং জেড এখানে ভূমি, কারণ এখানে দুটোটা কোণই অর্থাৎ 90 ডিগ্রি, এবং আমাদের এই যে থিটা, এই যে আমাদের থিটা, এবং এটা হবে ফাই, এটা আমি দিতে আসলে একটু ভুলে গেলাম, এই থিটা, এটা এই দুইটা আসলে ভূমির সাথে সংলগ্ন থাকে। দুইটা কোণই সবসময় ত্রিকোণমিতিক
চিত্রের ক্ষেত্রে যেই অক্ষের উপর এই দুটা অ্যাঙ্গেল থাকে সেটা হচ্ছে আমাদের ভূমি। তো আমরা যদি এখন এটাকে নিয়ে কাজ করি, আমরা এখানে দুইটা ভ্যালু পাবো, একটা হচ্ছে সাইন থিটা এবং আরেকটা হচ্ছে কজ থিটা। তাহলে সাইন থিটার মান আমরা কি পাই? সাইন থিটার মান পাই আমরা লম্ব ডিভাইডেড বাই অতিভুজ h/r এবং cos থিটার মান আমরা কি পাই? ভূমি ডিভাইডেড বাই অতিভুজ z/r। তাহলে আমরা যদি পরবর্তী লাইনটাতে আমরা যদি প্রসিড করি, তাহলে আমরা এখান থেকে h এর মানটাকে যদি এই পাশে রেখে দিই, তাহলে h ইকুয়ালস টু r sin থিটা আসে। তাহলে আমরা সেটাই লিখি, h ইকুয়ালস টু r sin থিটা। এবং cos থিটার মানটাকে যদি আমরা আবার প্রসিড করি সামনে, তাহলে এখান থেকে আমরা z এর মান পাই। z এর মান কি আসে? z এর মান আসে, আমরা আটটাকে উপরে নিয়ে যাব, z এর মান আসে r cos থিটা। এখান থেকে আমরা তাহলে দুইটা মান পেলাম, এক হচ্ছে sin থিটা থেকে h ইকুয়ালস টু r sin থিটা, cos থিটা থেকে হচ্ছে z ইকুয়ালস টু r cos থিটা। মূলত আমাদের এখান থেকে কিন্তু আমাদের বলা ছিল, আমাদের x y z এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা কিন্তু অলরেডি আমাদের একটা মান পেয়ে গেলাম, এই যে z এর মানটা, z ইকুয়ালস টু r cos থিটা। তাহলে আমাদের আরো দুইটা মান নির্ণয় করতে হবে। তাহলে দুইটা মান কোথায় পাবো? দুইটা মান হচ্ছে আমরা এখন 2 নাম্বার যদি এই ত্রিভুজটাকে যদি অ্যানালাইসিস করি তখন সেটা পেতে পারি। তাহলে 2 নাম্বার চিত্র থেকে যদি আমরা করি, এখন আমরা প্রথম চিত্রটা মুছে ফেলি যেহেতু আমাদের মান নির্ণয় করা হয়ে গেছে। তাহলে 2 নাম্বার চিত্র ক্ষেত্রে আমরা যদি আবার পাই, তাহলে এখানে এই চিত্রটা আসলে একটা এইরকম। এই চিত্রের ক্ষেত্রে আমাদের এই যে থিটাটা, বাইরের যে অ্যাঙ্গেল, এই যে এটা হচ্ছে আমাদের থিটা না, এটা হচ্ছে আমাদের ফাই, এবং আরেকটা অ্যাঙ্গেল সেটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণ, দুঃখিত। এবং এখানে এক্স এর মান হচ্ছে, ভূমি হচ্ছে আমাদের এক্স, আমাদের লম্ব হচ্ছে আমাদের ওয়াই, এবং এইচ হাইপোটেনাস হচ্ছে এইচ। তাহলে আমরা যদি এই ত্রিভুজটাকে আবার অ্যানালাইসিস করি, তাহলে আমরা এখান থেকে সাইন ফাই এবং কস ফাই পাবো। তাহলে আমরা এখন আমরা লিখি সাইন ফাই ইকুয়ালস টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে y ইকুয়ালস টু, আমরা তাহলে y এর মান কি পাবো? y এর মান পাবো এখানে y ইকুয়ালস টু h sin phi। তাহলে আমরা যদি এখন এই h এর মানটাকে যদি আমরা এখান থেকে নিয়ে আসি, আমরা কিন্তু অলরেডি আগের বারই h এর মানটা পেয়ে গিয়েছিলাম, এই যে এখান থেকে h ইকুয়ালস টু r sin থিটা। তাহলে আমরা যদি এই এখানে ইনপুট করি h এর মানটা, তাহলে আমরা h এর মানটা কি পাই? h এর মানটা এখন পাবো এখানে, y এর মানটা পাবো, h এর মান যদি এখানে ইনপুট করি r sin থিটা sin phi। এবং পরবর্তীতে যদি আমরা এখান থেকে cos এর মানটা নির্ণয় করি, তাহলে cos এর মান পাবো cos phi, অন্য কালার নেই কারণ এখানে এই কালারটা নিলে বোঝা যাবে না, আমরা এখানে লিখতে পারি। আমরা যখন cos এর মান নির্ণয় করি এই ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে cos এর মান কি পাই? cos phi ইকুয়ালস টু ভূমি ডিভাইডেড বাই অতিভুজ h বাই x, সরি। তাহলে x এর মান আসে h cos phi। তাহলে আমাদের h এর মানটা যদি আবার এখানে আমরা ইনপুট দেই, তাহলে x এর মান আসে x ইকুয়ালস টু r sin থিটা। এই যে এখানে h এর মানটা আমরা নিব কোথা থেকে? এই যে এই জায়গা থেকে, h ইকুয়ালস টু r sin থিটা, r sin থিটা cos phi। তাহলে আমরা এখন আমাদের y এর মানটাও পেয়ে গেলাম, z এর y এর মানটা পেয়ে গেলাম, x এর মানটাও পেয়ে গেলাম, এবং আগে আমরা আমাদের z এর মানটা পেয়ে গেলাম। তাহলে আমরা এখন আমাদের তিনটা মানই পেয়ে গেলাম। যদি এখন আমাদের তিনটা মান আমরা এখানে ইনপুট করি, x এর মান আসে কত?
x এর মান আসে x ইকুয়ালস টু r sin থিটা cos phi আর sin থিটা cos phi। y এর মান আসে r sin থিটা sin phi এবং z এর মান আসে r cos থিটা। তাহলে আমরা এখন আমাদের স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম থেকে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আর থিটা এবং ফাই এর বিপরীতে এক্স ওয়াই জেড এর মান পেলাম এবং এই মানগুলো হচ্ছে মূলত এই যে এগুলো। তাহলে আমরা আমাদের এই পুরো সম্পূর্ণ এই ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট সিস্টেম অফ 3D আমরা শেষ করতে পারলাম। আমাদের পরবর্তী টপিক হচ্ছে অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম। মূলত অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেমকে আমরা ইউ ভি ডাব্লিউ দিয়ে প্রকাশ করে থাকি এবং এই অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেমকে আমরা কার্ভ লিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমে যদি রূপান্তর করি তাহলে সেক্ষেত্রে আমরা এক্স ওয়াই জেড দিয়ে আমরা রূপান্তর করতে পারি। এবং যদি আরেকটু বলি অর্থোগোনাল সিস্টেমটা হচ্ছে অনেকটা কার্ভ লিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমের সাথে অনেকটা মানে সঙ্গতিপূর্ণ, অর্থাৎ এতে মিল রয়েছে। তবে অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেমের সাথে যদি আমরা একটু পড়তে যাই বা জানতে যাই তাহলে এর আগে আমাদের কিছু বেসিক জিনিসটা ধারণা দেওয়া লাগবে। এখন আমরা যেহেতু এখানে প্রথমে ডিক্লেয়ার করলাম ইউ ভি ডাব্লিউ, আমাদের এখানে মোট তিনটা এই এক্সিস নিয়ে কাজ করব। এখন এক্ষেত্রে প্রথমে আমরা দুইটাকে আমরা কনস্ট্যান্ট ধরবো এবং একটাকে ভেরিয়েবল ধরবো। দুইটাকে কনস্ট্যান্ট ধরলাম এবং একটাকে ভেরিয়েবল ধরলাম। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি পাই? আমরা এখানে প্রথমে দুইটা কনস্ট্যান্টের মধ্যে ইউ আর ভি কে প্রথমে কনস্ট্যান্ট ধরলাম। তাহলে আমরা ভেরিয়েবল পাবো কোনটা? ডাব্লিউ কে ভেরিয়েবল পাবো। ঠিক আছে, পরবর্তীতে যদি আমরা ইউ আর ডাব্লিউ কে কনস্ট্যান্ট ধরি তাহলে আমরা কোনটাকে ভেরিয়েবল পাবো? ইউ ভি কে ভেরিয়েবল পাবো। আর 3 নম্বরে যদি শেষে থাকে হচ্ছে ইউ কে যদি আমরা ভেরিয়েবল পেতে চাই তাহলে আমাদের কি কি লাগবে? এখানে ডাব্লিউ আর ভি, এখানে আমরা কনস্ট্যান্ট থাকা লাগবে। এবং এই ক্ষেত্রে আমরা মূলত যেই ইয়েটা পাবো, যে চিত্রটা পাবো বা যেই বলতে গেলে আমাদের যে জিওমেট্রিক শেপ পাবো সেটা হচ্ছে একটা কার্ভ। অর্থাৎ যদি আমরা দুইটা ভেরিয়েবল নেই এবং দুইটা কনস্ট্যান্ট নেই এবং একটা ভেরিয়েবল নেই তখন সেক্ষেত্রে আমরা একটা কার্ভ পাই। এটা হচ্ছে অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেমে। ঠিক এই জায়গায় যদি আমরা এখন 2:1 দিয়ে করলাম, এখন আমরা 1:2 দিয়ে করে দেখি কি পাই। তাহলে আমরা এখন যদি 1:2 দিয়ে করি, অর্থাৎ একটা কনস্ট্যান্ট দুইটা ভেরিয়েবল, তাহলে আমরা কি পাই? প্রথমে ইউ কে কনস্ট্যান্ট ধরলাম, তাহলে আমরা এখানে ভেরিয়েবল থাকে হচ্ছে ভি ডাব্লিউ ভেরিয়েবল। ঠিক ভি কে কনস্ট্যান্ট ধরলাম, আমাদের এখানে ভেরিয়েবল থাকে হচ্ছে ইউ আর হচ্ছে ডাব্লিউ। আর পরবর্তীতে যদি আমরা ডাব্লিউ কে কনস্ট্যান্ট ধরি আমাদের ভেরিয়েবল থাকে হচ্ছে ভি এবং ইউ। এবং এই ক্ষেত্রে আমরা যেই জিওমেট্রিক শেপ পাই সেটা হচ্ছে মূলত একটা সারফেস। অর্থাৎ যদি আমি আবার একটু ডিসক্রাইব করি এই জায়গাটা, দুইটাকে যদি কনস্ট্যান্ট ধরি এবং একটা ভেরিয়েবল ধরি, এখানে ইউ সেটা হতে পারে ইউ ভি, ইউ ডাব্লিউ, ডাব্লিউ ভি, যে কোনো সিনারিওতে আমরা তো প্রত্যেকবারই একটা ভেরিয়েবল পাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এখানে পাবো একটা কার্ভ ফর্ম করবে তখন অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেমে। আর যদি 1:2 অর্থাৎ 1 কোঅর্ডিনেট এবং 2 ভেরিয়েবল নিয়ে কাজ করি তখন আমরা পাবো হচ্ছে সারফেস। সেক্ষেত্রে আমাদের পর্যায়ক্রমে একবার ইউ, একবার ভি, একবার ডাব্লিউ এভাবে আমরা কনস্ট্যান্ট ধরে নিব এবং ভেরিয়েবল বারবার চেঞ্জ হতে থাকবে ওই অনুযায়ী। এখন যদি আমরা এই সব কিছুর পর একটা মূল কনসেপ্ট আমরা ঢুকি, তাহলে আমরা প্রথমে একটা কোঅর্ডিনেট সিস্টেম আঁকি। তাহলে এই কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের এটা হচ্ছে এক্স ওয়াই এবং এটা হচ্ছে জেড। যে কোনো সময় যে কোনো ভাবে যে কোনো নাম দেওয়া যেতে পারে এই কোঅর্ডিনেট সিস্টেমে। তো এই ক্ষেত্রে আমাদের মূল বিন্দু হচ্ছে 0 0 0, আমি যেটা দিচ্ছি না। তো এইখানে যদি আমরা একটা সেটুসে আমরা একটা কার্ভ পেলাম এবং এই কার্ভটা যদি এরকম আরেকটা কার্ভ, এরকম অন্য আরেকটা কার্ভ, এরকম অন্য একটা কার্ভ, এরকম একটা কোঅর্ডিনেট সিস্টেমে এরকম অসংখ্য কার্ভ থাকে অথবা এরকম অসংখ্য সারফেস থাকে,
যদি এই সারফেস গুলা, এই কার্ভ গুলা প্রত্যেকটার উপর ট্যানজেন্ট হয়, বা বলতে গেলে এটা যদি একে অপরের উপর লম্ব হয়, তখনই মূলত সেটা হচ্ছে অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম। এখন আপনাদের প্রথম প্রশ্নই হবে যে একটা কার্ভ কিভাবে একটা কার্ভের উপর লম্ব হয়, অর্থাৎ কোনোদিন কি এমন হয় যে এরকম একটা কার্ভ আছে, এরকম আরেকটা কার্ভ তার উপর লম্ব, মানে লম্ব। আসলে কার্ভ কোনোদিন একটা উপর লম্ব হয় না। তাহলে কি লম্ব হয়? মূলত কার্ভ গুলোর যে ট্যানজেন্ট থাকে, এই ট্যানজেন্ট একে অপরের উপর লম্ব হয়। যদি এই ট্যানজেন্ট গুলো একে অপরের উপর লম্ব হয়, অর্থাৎ এই একটা কার্ভ, এবং যদি আরেকটা কার্ভ দেই, এই একটা কার্ভ, যদি এদের ট্যানজেন্ট একে অপর লম্ব হয়, তখনই মূলত এই কার্ভ দুইটা অথবা এই সারফেস গুলো একে অপরের উপর লম্ব। তখনই আমরা বলতে পারি ওটা হচ্ছে একটা অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে আমরা অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেমের মূল বেসিকটুকু জেনে গেলাম। অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে আমরা মূলত কার্ভ, সারফেস এগুলো নিয়ে কাজ করি, এবং পরবর্তীতে আমরা আমাদের সামনের টপিকের দিকে অগ্রসর হব। আমাদের সামনের টপিক হচ্ছে চেঞ্জ অফ এক্সিস, এবং চেঞ্জ অফ এক্সিস এর মোট এখানে আমাদের দুই ভাবে আমরা করতে পারি। একটি হচ্ছে অরিজিন শিফটিং এবং অন্যটি হচ্ছে রোটেশন অফ এক্সিস। তো প্রথমে যদি আমরা দেখি অরিজিন শিফটিং বলতে আমরা কি বুঝি, তো অরিজিন শিফটিং বলতে আমরা মূলত বুঝি হচ্ছে আমাদের যে মূল বিন্দু, সেই মূল বিন্দুর অবস্থানটা পরিবর্তন করা, এবং সেই সাপেক্ষে আমাদের যে অন্য বিন্দুটা আছে, অর্থাৎ অবস্থানের পরিবর্তনটা লক্ষ্য করা। তাহলে আমরা যদি দেখি অরিজিন শিফটিং বলতে আমরা কি বুঝি, এই একটা এক্সিস নিলাম, এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে আমাদের এক্স, এবং এটা হচ্ছে আমাদের বিন্দু 0 0, ও বিন্দু। তাহলে ও বিন্দুর সাপেক্ষে যদি আমরা একটা বিন্দু নেই, সেটা হবে কি আমাদের বিন্দু পি, এক্স কমা ওয়াই। তাহলে এই বিন্দুকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা মূলত একটা রেক্টেঙ্গুলার শেপ পাই। ঠিক আছে, কিভাবে? কারণ আমরা এক্স অক্ষ বরাবর এই বিন্দু আসার জন্য আমরা এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করলাম, এবং এই এক্স অক্ষ থেকে এই বিন্দু থেকে আমরা আবার ওয়াই পরিমাণ দূরত্ব অতিক্রম করলাম। তাহলে আমরা এভাবে একটি রেক্টেঙ্গুলার শেপ পাই, যার মান হবে মূলত, এখানে যদি আমরা দেখি এক্স এর মানটা কি দাঁড়ায়, এখানে এক্স এর মান দাঁড়ায় হচ্ছে, এখানে এই এতটুকু মান দাঁড়ায় হচ্ছে আমাদের এক্স, এবং এই এতটুকু মান দাঁড়ায় আমাদের ওয়াই। এতটুকু মান দাঁড়ায় আমাদের এক্স, এবং এতটুকু মান দাঁড়ায় আমাদের ওয়াই। তাহলে যদি চিন্তা করি, পরবর্তীতে যদি আমাদের এখানে মূল কথাটি হচ্ছে আমাদের অরিজিন শিফটিং, অর্থাৎ অরিজিনটাকে শিফট করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা নতুন একটা বিন্দু নেই, এই বিন্দুতে আমাদের অরিজিনটা শিফট করব। তাহলে এই বিন্দু যদি আমরা আমাদের অরিজিনটা শিফট করি, তাহলে আমাদের নতুন করে আবার ওয়াই অক্ষ আঁকতে হবে, নতুন করে আমাদের আবার এক্স অক্ষ আঁকতে হবে। তাহলে যদি এই বিন্দুতে আমরা একটা নামকরণ করি, তাহলে কি আসে, এ কমা বি, অর্থাৎ আমরা এক্স অক্ষ বরাবর এ পরিমাণ দূরত্ব দিলাম, অর্থাৎ এই দূরত্বের মান হবে এ, এবং এই দূরত্বের মান হবে বি, অর্থাৎ বি এ, এ বি, অর্থাৎ এক্স এর মানটা নিচে, ওয়াই এর মানটা উপরে। তাহলে আমরা এখানে এই বিন্দুতে পৌঁছাই। এখন যদি আমরা দেখি এই বিন্দুর সাপেক্ষে, তাহলে আমাদের এই বিন্দুর অবস্থানটা এখন চেঞ্জ হয়ে যাবে। এখন পি বিন্দুর যে অবস্থান হবে, সেটা এখন আমাদের পি প্রাইম এক্স প্রাইম ওয়াই প্রাইম, অর্থাৎ পি এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম হবে। তাহলে এই বিন্দু ধরে চিন্তা করি, এখন আমাদের যে এতটুকু দূরত্ব হলে কতটুকু হবে, তাহলে এই এতটুকু দূরত্ব হবে আমাদের, এটা হবে আমাদের ওয়াই প্রাইম, এবং এই যে পরবর্তী যে অংশটুকু আছে, এটা ছিল এ, পরবর্তী এই অংশটুকু, অর্থাৎ এই অংশ থেকে এই অংশটুকু, এইটা হবে আমাদের এক্স প্রাইম। অর্থাৎ আমরা যদি এখন এই পুরো চিত্রটা যদি এখন দেখি, তাহলে আমরা খেয়াল করতে পারি এই পুরোটুকু ছিল আমাদের এক্স, এখান থেকে আমাদের এই একটা অংশ এ কেটে নিলাম, তাহলে এতটুকু হলো আমাদের এ, এবং পরবর্তী অংশ এই বাকিটুকু হলো আমাদের ওয়াই প্রাইম, সরি এক্স প্রাইম। ঠিক আছে, এবং এখানে হলো আমাদের বি, এবং পরবর্তী অংশটুকু হলো ওয়াই প্রাইম। তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু এক্স প্রাইম প্লাস এ, এবং ওয়াই ইকুয়ালস টু ওয়াই প্রাইম প্লাস বি। তাহলে এখান থেকে আমরা যদি এই দুইটা সমীকরণকে
আমরা যদি একটু চেঞ্জ করি তাহলে আমাদের আসে a ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স প্রাইম, p ইকুয়ালস টু y মাইনাস y প্রাইম। তাহলে আমরা যদি বলি তাহলে আমাদের অরিজিনটা আমরা কতটুকু শিফট করলাম, তাহলে আমরা বলতে পারি আমাদের অরিজিনটা আমরা a কমা b পরিমাণ শিফট করলাম, যার কিনা মান হচ্ছে এর মান হচ্ছে x মাইনাস এক্স প্রাইম কমা y এর মান হচ্ছে y কমা y প্রাইম। এই পরিমাণ আমরা শিফট করলাম আমাদের অরিজিনটা। অথবা আমরা বলতে পারি এক্স এক্স প্রাইমের মান যদি কত এবং ওয়াই প্রাইমের মান যদি কত বের করতে বলে, তাহলে এক্স প্রাইমের মান হবে আমাদের এক্স মাইনাস এ এবং ওয়াই প্রাইমের মান হবে ওয়াই মাইনাস বি। তাহলে আমরা যদি এই বিন্দুটা আমাদের মান বের করতে বলে, তাহলে পি প্রাইমের মান কত, তাহলে পি প্রাইমের মান হবে আমাদের পি প্রাইমের মান হবে আমাদের এক্স মাইনাস এ কমা ওয়াই মাইনাস বি। তাহলে আমরা আমাদের নতুন এই যে পি প্রাইমের মানটা পেয়ে গেলাম। এইভাবে আমরা আমাদের মানটা নির্ণয় করতে পারি। পরবর্তীতে আমরা আমাদের পরবর্তী অংশে চলে যাব, সেটা হচ্ছে আমাদের রোটেশন অফ এক্সিস। তাহলে রোটেশন অফ এক্সিসে যাওয়ার পর আমরা এখানে কি করব, বেসিক্যালি রোটেশন অফ এক্সিস, রোটেশন অফ এক্সিস। তাহলে রোটেশন অফ এক্সিসে আমরা মূলত কি করব, আমাদের এক্সিস গুলোকে আমরা রোটেট করব। হয় আমরা ক্লকওয়াইজ রোটেট করব, না হয় আমরা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করব। তাহলে ক্লকওয়াইজ যদি আমরা রোটেট করি, ফার্স্ট অফ অল আমরা এখানে কি পাই, এক্স এক্স এ পাই, আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। যদি আমরা এখন আমাদের এই অক্ষটাকে আমাদের রোটেট করি, অর্থাৎ এই বিন্দু থেকে আমরা এটাকে রোটেট করলাম এবং এই বিন্দু থেকে আমরা এটাকে রোটেট করলাম, তাহলে আমরা কি পাই, এখানে আমরা নতুন অক্ষ পাই ওয়াই প্রাইম, এখানে আমরা নতুন অক্ষ পাই এক্স প্রাইম। এখন প্রশ্ন উঠতে পারে আমরা কিভাবে রোটেট করলাম। আমরা এখানে রোটেট করেছি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কিভাবে করলাম, মূলত অ্যান্টি ক্লকওয়াইজ রোটের সময় আমরা এখানে একটা ডিগ্রি মেনটেন করলাম। প্রথমে একটা অ্যাঙ্গেল নিলাম, সেটা হচ্ছে আমাদের আলফা, অ্যান্টি ক্লকওয়াইজ নিলাম। পরবর্তী হচ্ছে আমাদের থিটা, সেটাও কিনা আমরা অ্যান্টি ক্লকওয়াইজ নিলাম। যদি এই ক্ষেত্রে আমরা এখন একটা বিন্দু নেই, বিন্দু হবে পি এক্স কমা ওয়াই, বিন্দুটা হবে কি পি এক্স কমা ওয়াই। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এখন মূল বিন্দু, যেটা কিনা আমাদের অরিজিন, ওখান থেকে যদি আমরা এখন এই বিন্দুটা যোগ করি, তাহলে কি আসে, আমরা এখন এখান থেকে আমাদের মান আর পাই। আরটা কি, আর হচ্ছে বরাবরের মতো আমরা যেটা বলে আসছি, সেটা হচ্ছে আমাদের রেডিয়াস। তাহলে আমরা মূলত এখানে আমরা রেডিয়াস পেলাম, আমাদের এখানে দুটো কোণ পেলাম, একটা হচ্ছে থিটা, একটা হচ্ছে আলফা। এখন যদি আমরা এই বরাবর একটা ত্রিভুজ কল্পনা করে, যদি আমরা এই বরাবর এটাকে এখন একটা ত্রিভুজ কল্পনা করি, তাহলে আমরা একটা লম্ব টেনে ত্রিভুজ কল্পনা করি, তাহলে কিন্তু আমাদের জন্য বিষয়টা আরো সহজ হয়ে যায় রোটেশনটা বের করার জন্য। এক্ষেত্রে এটা আমাদের হবে থিটা। তাহলে যদি এই ত্রিভুজটা আমরা খেয়াল করি, তাহলে আমরা এখন কার্টেসিয়ান যে 2D সূত্রগুলো সেগুলো আমরা পাই, যেটা কিনা কিছু আগে বোঝানো হয়েছে, তাই আমি সেটা আর ডিপলি যাচ্ছি না। আমরা পাচ্ছি x ইকুয়ালস টু আর cos আলফা, y ইকুয়ালস টু আর sin আলফা। এখন আমাদের যদি বলা হয় থাকে x প্রাইমের মান নির্ণয় করতে, এখন এখানে আমাদের x প্রাইমের মান নির্ণয় করো, তাহলে কিভাবে করব, x প্রাইম ইকুয়ালস টু, তাহলে x প্রাইম ইকুয়ালস টু আর, এটা বরাবরের মতো আরই থাকবে, আর এখানে cos আলফা, এটা চেঞ্জ হয়ে আমাদের নতুন একটা অ্যাঙ্গেল আসবে, এটাই হচ্ছে আমাদের ডিফারেন্স। তাহলে কি cos, এই যে এই থিটা মাইনাস আলফা হবে, জায়গায় থিটা মাইনাস আলফা। এবং এখানে যদি আবার আমরা দেখি y এর মান কত আসবে, y এর মান আসবে আর cos, একটু নিচে ওখানে লিখি, এটা y এর মানটা কত আসবে,
ওয়াই এর মান আসবে আর সাইন, এই যে এখানে থিটা, যেখানে আলফা ছিল সেখানে হবে থিটা মাইনাস আলফা, অর্থাৎ বড়টা মাইনাস ছোটটা, বড় অ্যাঙ্গেল মাইনাস ছোট অ্যাঙ্গেল কি, বড় অ্যাঙ্গেল মাইনাস ছোট অ্যাঙ্গেল। তাহলে বড় অ্যাঙ্গেল কি আমাদের আলফা মাইনাস ছোট অ্যাঙ্গেল থিটা, বড় ছোট অ্যাঙ্গেল কি আমাদের আলফা। এখন আমরা এখানে মোট দুইটা সূত্র পাই, কিভাবে, কোন কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে, সাইন থিটা মাইনাস আলফা, কস থিটা মাইনাস আলফা, যেগুলো কিন্তু ছিল আমাদের হচ্ছে ক্লাস 9-10 এর অঙ্কে বা আমাদের ইন্টারের অঙ্কে। তাহলে আমরা যদি এই ডাইরেক্ট সূত্রগুলো এখন অ্যাপ্লাই করি, তাহলে আর সাইন থিটার মান কি আসে, সাইন থিটা মানে আলফা মান কি আসে, সাইন থিটা কস আলফা মাইনাস কস থিটা সাইন আলফা। তাহলে আর এর মান কত, তাহলে এখন আমরা যদি এখন এই আরটাকে দুই পাশে গুণ করে দিই, তাহলে আসে আর সাইন থিটা কস আলফা মাইনাস আর কস থিটা সাইন আলফা। আমরা কিন্তু এতটুকু পর্যন্ত বোঝাতে পারলাম। দেন আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এখন আর এবং কস আলফা এটা কিন্তু আমরা এখন এক্স এর সূত্র থেকে পেতে পারি, এবং ওয়াই এবং আর সাইন আলফা এটা কিন্তু আমাদের ওয়াই এর সূত্র থেকে পেতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখন যদি এখানে ডাইরেক্টলি বসায় দিই, আমাদের সূত্রটা আসলে অনেকটা এইরকম, যে ওয়াই প্রাইম ইকুয়ালস টু এক্স সাইন থিটা মাইনাস আর সাইন আলফা হচ্ছে ওয়াই, ওয়াই কস থিটা। তাহলে আমরা কিন্তু আমাদের ওয়াই প্রাইমের মানটা বের করে ফেলতে পারলাম। তাহলে আমাদের ওয়াই প্রাইমের মানটা কি, এখানে ওয়াই প্রাইমের মানটা হচ্ছে আমাদের এই যে এইটা। এখন অনুরূপ ভাবে আমরা যদি আমাদের এক্স প্রাইমের মানটা নির্ণয় করি, তাহলে আমরা এখানে কজের সূত্র ব্যবহার করব, আর এখানে আর দুই পাশে গুণ হবে, তাই আমি আগের থেকে আটটা গুণ করে দিলাম। আর এর মান তাহলে কত আসবে, কজ কস থিটা মানে আলফা মান কত আসবে, কস থিটা কস আলফা প্লাস আর সাইন থিটা সাইন আলফা। তাহলে এখান থেকে আমরা পরবর্তীতে একইভাবে এখানে সূত্রগুলো যদি আমরা যদি অ্যাপ্লাই করি, এক্স এর মান এই যে আর কজ আলফা, এখানে আমরা এক্স লিখতে পারি, তাহলে আমি কি লিখতে পারি, আর কজ আলফাটাকে আমরা এক্স লিখবো, এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা। তাহলে আমরা আমাদের এক্স প্রাইমের জন্য সূত্র পেয়ে যাই, এক্স প্রাইমের জন্য আমরা সূত্র পেয়ে যাই এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা। তাহলে আমরা আমাদের এক্স এর জন্য সূত্র পেয়ে গেলাম, এক্স প্রাইমের জন্য সূত্র পেয়ে গেলাম। তাহলে এভাবে আমরা আমাদের পি এক্স প্রাইম ওয়াই প্রাইমের মান নির্ণয় করলাম, এবং এক্স প্রাইমের মান আমরা নিয়ে নিলাম, ওয়াই প্রাইমের মানও নিয়ে নিলাম। এভাবে আমরা আমাদের পি প্রাইম যেটা, সেই পি প্রাইমের মান নির্ণয় করলাম, এবং এইভাবে আমরা আমাদের রোটেশন অফ এক্সিসটাকে আমরা মূলত ইউটিলাইজ করতে পারি। এই সূত্রটাকে আমরা এভাবে নির্ণয় করতে পারি আমাদের চিত্র, এবং পরবর্তীতে এই কার্টেসিয়ান যে যে সূত্রগুলো ছিল সেগুলোর মাধ্যমে। যদি আমাদের আমাদের এর মাধ্যমে আমাদের সম্পূর্ণ লেকচারটা শেষ করলাম। যদি আমাদের লেকচারে কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমাদের অবশ্যই জানাবেন, এবং কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।